হরে কৃষ্ণ। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে রহস্যময় জগতের সুনিপুণ কারিগর। আমরা দেখছিলাম আমাদের পর্যবেক্ষণ কি, বিজ্ঞানীদের পর্যবেক্ষণ কি, বিজ্ঞানীরা কি বলছেন। তারপর আমরা কিছু অনুশীলনী করছিলাম, কিছু প্রশ্ন ছিল আমাদের। তো আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে, আমরা অধ্যায়ে যাওয়ার আগে আমাদের যে এই কোর্সে যিনি ডিজাইন করেছেন, আমরা গত সপ্তাহে বলছিলাম ওনার সম্পর্কে, রাধেশ্যাম প্রভু। তো প্রভুর কাছে আমরা প্রার্থনা করব সবাই যে আমরা যাতে এই সম্পূর্ণ কোর্সের আজকের যে দ্বিতীয় অধিবেশন, এই দ্বিতীয় অধিবেশনের যে প্রভু যে যথাযথ মনোভাব নিয়ে প্রভু এই কোর্সটা ডিজাইন করেছেন, আমরা যাতে এটা উপলব্ধি করতে পারি। তো আমরা সবাই প্রভুকে একবার প্রণাম করব, বাঞ্ছাকল্প দিব সবাই একসাথে। বাঞ্ছাকল্পতরুর্ভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবগণ। আমরা প্রভুর কাছে উম প্রার্থনা করি, আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমরা আজকের দ্বিতীয় অধিবেশনের যথাযথ মনোভাব নিয়ে যাতে আমরা উপলব্ধি করতে পারি। তো আমাদের ধারাবাহিকভাবে প্রথম সেকশন আমরা করেছি, আমাদের দ্বিতীয় সেকশন শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে। আমাদের দ্বিতীয় অধিবেশনের নাম হচ্ছে অভ্রান্ত পরম সত্য, এবং যে ত্রুটি রয়েছে, চারটি ত্রুটি, ত্রুটি থেকে কিভাবে মুক্ত, আমরা ভগবানকে কিভাবে দর্শন করব, ভগবানকে দেখার চোখ। আমরা আজকে এই অধিবেশনের লাস্টে আমরা ভগবানকে দেখার চোখ অর্জন করব। ভগবানকে, ভগবান যদি থাকে আমরা ভগবানকে কেন দেখছি না, আমরা এই এই সকল প্রশ্নগুলোর উত্তর পাবো আজকে। তো আমরা আজকে আলোচনা করব ছয় অন্ধ লোক এবং একজন বিজ্ঞ লোকের গল্প, জ্ঞান অর্জনের তিনটি উপায়, চারটি ত্রুটির ভ্রান্ত জ্ঞানের দিকে কিভাবে ধাবিত করে, বৈজ্ঞানিক গবেষণা যে চারটি ত্রুটি রয়েছে তার ফলে আমাদের কি অসীম দুর্ভোগ বয়ে আনে, এবং বেদের যে যথার্থ এবং পূর্ণ জ্ঞান প্রদান করে, এই সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা আমরা লাভ করব। তো আমরা সবার আগে দেখছি, আমরা এখানে কি দেখছি, একটা হাতি দেখছি। হাতি দেখছি আর ছয়জন ব্যক্তি দেখছি। এই ছয়জন ব্যক্তি হচ্ছে কে? অন্ধ। তো এই ছয়জন ব্যক্তি কোনোদিন হাতিকে দেখেনি। তো ওনারা কি করছে বলছে, মানে হাতিকে, যেহেতু ওনারা দেখেনি হাতিকে স্পর্শ করে, ওনারা হাতি কি ধরনের ওটা উপলব্ধি করার চেষ্টা করছে। তো প্রথম যে ব্যক্তি আছেন, উনি কি ধরেছেন, উনি হাতির শুঁড়টাকে ধরেছেন, এবং উনি বলছে যে হাতি হচ্ছে কিসের মতো, সাপের মতো। দ্বিতীয় ব্যক্তি কি ধরেছেন, হাতির লেজ। দ্বিতীয় ব্যক্তি বলছেন, কি বলো তুমি, হাতি সাপের মতো? না তো, হাতি তো দড়ির মতো। তৃতীয় ব্যক্তি বলছে, তোমরা এগুলো কি ধরনের কথা বলছো, হাতি সাপের মতো না, হাতি দড়ির মতো না, হাতি কিসের মতো, হাতি একটা কোড়ালের মতো। চতুর্থ ব্যক্তি বলছেন, তোমরা তো কিছুই জানো না, হাতি হচ্ছে একটা দেওয়ালের মতো, এটা হচ্ছে একটা দেওয়াল। পঞ্চম ব্যক্তি বলছে কি, হাতি হচ্ছে একটা তীরের মতো। কেন? সে হাতির কি কি স্পর্শ করেছে, হাতির দাঁত, বলছে হাতি হচ্ছে একটা তীরের মতো। আর ষষ্ঠ ব্যক্তি বলছে, তোমরা যে বলছো হাতি সাপের মতো, দড়ির মতো, কুড়ালের মতো, তোমাদের কি আদৌ কোনো জ্ঞান আছে, হাতি হচ্ছে একটা কিসের মতো, গাছের মতো, একটা বট গাছের মতো। তো এখন আমাকে বলুন যে এখানে যারা বলেছেন ছয়জন ব্যক্তি, ওনাদের কথা কি ঠিক নাকি ভুল? ওনারা কি ঠিক বলছেন নাকি ভুল বলছেন? আপনারা কি কেউ বলতে চান? রিয়া মাতাজি আপনি বলুন। রিয়া রানী সরকার আপনি বলুন। আপনার কি মনে হচ্ছে মাতাজি, যে ওনারা কি ঠিক বলছেন নাকি ভুল বলছেন? হরে কৃষ্ণ, ওরা ওদের জায়গায় অনুযায়ী ঠিকই বলছে, ওদের উপলব্ধি অনুযায়ী। ওনারা ওনাদের আংশিক আংশিক উপলব্ধি অনুসারে ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ মাতাজি, আপনি যথাযথ বলেছেন। তো এই হাতির গল্পের, এই হাতির যে আমরা অর্ধেক গল্প বলেছি, অমীমাংসিত গল্পটা আমরা বলবো লাস্টে, একদম লাস্টের দিকে আমরা এর আনসারটা নেব।
দেখবো কেমন। এখন আমরা দেখি এখানে আছে জ্ঞান অর্জনের 3টি উপায়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা নোট ডাউন করবেন, কারণ আমাদের কোর্সের পর একটা পরীক্ষা হবে, আর পরীক্ষা এমসিকিউ এবং লিখিত পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো থাকবে, তো আপনারা একটু নোট ডাউন করবেন। তো জ্ঞান অর্জনের 3টি উপায়, একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, একটা হচ্ছে অনুমান প্রমাণ, আর হচ্ছে শব্দ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ মানে কি? আমি যেটা চোখে দেখব, আমি যা দেখব, আমার ইন্দ্রিয় দিয়ে আমি যা অনুভব করব, আমি যা দেখব, সেটি হচ্ছে আমার কাছে প্রমাণিত, প্রত্যক্ষ প্রমাণ। অনুমান প্রমাণ মানে আপনাদের সবাই জানেন, আমি অনুমান করে অনুমান করছি এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে, আমি অনুমান করছি, এটা হচ্ছে অনুমান প্রমাণ। আর শব্দ প্রমাণ হচ্ছে যথাযথ সোর্স থেকে, মানে যথাযথ পরম্পরা ধারা থেকে যে জ্ঞানটা আছে ওটা হচ্ছে শব্দ প্রমাণ। এখন আমরা সবার আগে প্রত্যক্ষ প্রমাণ নিয়ে আলোচনা করছি। প্রত্যক্ষ প্রমাণ মানে প্রত্যক্ষ ইন্দ্রিয়জাত অনুভূতি। আমাদের ইন্দ্রিয়ের অনুভূতি দিয়ে আমরা যে জ্ঞানটা লাভ করি, বা আমরা চোখের মাধ্যমে, কর্ণের মাধ্যমে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের 5টা ইন্দ্রিয় রয়েছে, আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান অনুভব করি ওটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ প্রমাণ। তো আমরা এখানে কি দেখছি? এখানে এখানে কি আপনারা দেখছেন স্ক্রিনে কিছু একটা? এখানে কি দেখছি? নবনীতা মাতাজি, আপনি কি দেখছেন এখানে? রেলপথ। রেলপথ। রেলপথের এখানে কি দেখা যাচ্ছে যে এ, এক সময় রেলপথটা, এখানে কি দুটা রেল দেখছেন না রেলপথ দেখছেন নাকি একটা দেখছেন? একটা। একটা দেখা যাচ্ছে, ওকে। তাহলে এখন আমরা কি দেখছি? এখন এখন দুইটা রেলপথ দেখছি না? এর আগে আমরা কি দেখেছি? একটা রেলপথ দেখেছি। তো এরপরে আমরা এখানে কি দেখছি? দেখছি একটা গ্লাসের মধ্যে, একটা জলের গ্লাসের মধ্যে একটা লাঠি, লাঠিটা ভাঙা। মনে হচ্ছে যেন লাঠিটা বা নিচেরটা বড়, উপরের অংশটা ছোট, বা মানে মাঝখানে ভাঙা অবস্থা রয়েছে, এরকম দেখা যাচ্ছে না? এরপর আমরা মরীচিকা, মরীচিকা সম্পর্কে আমাদের সবার ধারণা রয়েছে যে মরুভূমির উত্তপ্ত বালিতে প্রাণীরা কি মনে করে, জল মনে করে তারা কি করে, ভ্রম করে, মরীচিকা। এটা হচ্ছে বিকৃত প্রতিফলন। কিছু কিছু আয়না রয়েছে যেখানে, আমাদের ঘরে যে আয়না রয়েছে ওখানে আমাদের স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু কিছু কিছু শপিং মল বা বিভিন্ন স্থানে কিছু কিছু আয়না রয়েছে, ওখানে বিকৃত ভাবে প্রতিফলিত হয়, আমাদেরকে বিকৃত ভাবে দেখায়। তাহলে এগুলো কি, এগুলো কি বিশ্বাসযোগ্য? আমরা আমাদের চোখের দৃষ্টিতে যা দেখছি এগুলো কি সত্য? এখানে আমরা জলের গ্লাসে যেটা দেখছি, কাঠিটা ভাঙা, এটা কি সত্য? বা রাস্তাতে এখানে যে মরিচিকা দেখছি, মরিচিকা এটা কি সত্য? বা রেল লাইনে এখানে আমরা দেখছি একটা, অনেক দূর চলে যাওয়ার পর দেখছি যে কি আমাদের দৃষ্টিতে একটা রাস্তা বা একটা রেলপথ, এটা কি সত্য? এটা কি আদৌ সত্য যে আমাদের প্রত্যক্ষ অনুভূতির সহায়তায় যে আমরা যা দেখছি এটা কি সত্য? যে আমাদের চক্ষু, কর্ণ, জড় ইন্দ্রিয়গুলো, আমরা যে যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের যে জড় ইন্দ্রিয়গুলো রয়েছে, এগুলো যারা পূর্ণ জ্ঞান অর্জন করতে আমরা পারি না। আমরা আরো দেখি যে বিজ্ঞানীদের কানেকশন হয়ে যাচ্ছে, বিজ্ঞানীরা যে তথ্যগুলো দিচ্ছেন, যে বিজ্ঞানীরা যে তথ্য সমূহ দিচ্ছেন, যে সেই তথ্যগুলো কি পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন এবং সংযোজন হয়েছে। কারণ মানুষের কি রয়েছে, ত্রুটি রয়েছে, মানুষের 4টি ত্রুটি রয়েছে। ডায়টন, তাকে কি বলা হয়, পরমাণুর জনক। উনি কি বলছেন? উনি বলছেন যে, উনি একসময় বলছেন কি, যে পরমাণুকে কি করা যায় না, ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে পরবর্তীতে আবার অন্য বিজ্ঞানীরা কি মতামত দিচ্ছেন, বলছেন যে পরমাণুকে ভাঙা যায়। তো বিজ্ঞানী যে তথ্য দিচ্ছেন আমাদেরকে, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে সবসময় পরিবর্তন হচ্ছে, পরিবর্তন করছে, সংশোধন করছে, সংযোজন করছে। কেন করছে? কারণ আমাদের 4টি ত্রুটি রয়েছে। আমরা এর আগে বলছিলাম কি, 3টা প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। এখন আমরা বলছি কি 4টি ত্রুটি। যে প্রথম হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয় সমূহ, অপূর্ণ ইন্দ্রিয় সমূহ অর্থাৎ করোনা পাঠক। দ্বিতীয় হচ্ছে
মোহগ্রস্ত হবার প্রবণতা বা প্রমাদ, এগুলো আমরা ডিটেলস আবার আলোচনা করব। তৃতীয় হচ্ছে কি, ভুল করার প্রবণতা। আর চতুর্থ হচ্ছে প্রতারণা করার প্রবণতা বা বিপ্রলিপসা। তো আমরা এখন প্রথমটাতে যাই, প্রথম ত্রুটি, অপূর্ণ ইন্দ্রিয় সমূহ। আমাদের ইন্দ্রিয়গুলো কি পূর্ণ কিনা? আমরা আমাদের চোখের কথা বলি। আমাদের চোখ 400 থেকে 700 মিলি মাইক্রোগ্রেনের সীমার বাইরে আমরা চোখে অন্ধ। আমরা এই সীমার মধ্যে আমরা দেখতে পাই। আমাদের চোখের সবচেয়ে নিকটে কি? আমাদের ভ্রু। আমরা আমাদের ভ্রুকেও দেখতে পাই না। তা আমাদের চোখের একটা নির্দিষ্ট সীমা রয়েছে, আমরা এই সীমার বাইরে আমরা দেখতে পারি না। আমাদের কান কি হয়? আমাদের কর্ণ, আমাদের কর্ণ 20 থেকে 20 হাজার হাউসের সীমার বাইরে আমরা বোধের। আমরা এর বাইরে কোনো শব্দ শুনতে পারি না। আমরা দেখব প্রাণীরা কেমন, আমরা এগুলো দেখবো যে প্রাণী, হাতি, হাতি কি? হাতি বিষের যে নিচে, বিষের নিচেও হাউসের সীমার নিচে উনি হাতি শুনতে পায়। আর কুকুর আর বিড়াল ওরা কেমন? হ্যাঁ, আন্দাজ করেছেন? মাতাজি বলুন। কুকুর আর বিড়াল ওরা কি করে? ওরা 20 থেকে 40 হাউস সীমার মধ্যে ওরা শুনতে পায়। আর আমরা 20 হাজারের মধ্যে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। ডলফিন, ও হচ্ছে 1,60,000 এর উপর হাউস সীমার মধ্যে সে কি করতে শুনতে পায় সে। তাহলে আমাদের কর্ণের কতটুক সীমাবদ্ধতা রয়েছে আমরা এটা উপলব্ধি করতে পারি। তো বিজ্ঞানীরা বলতে পারে যে আমরা আমাদের ইন্দ্রিয়গুলো ত্রুটি রয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা যেই যন্ত্রগুলো তৈরি করছি, আমাদের এই যন্ত্রগুলো দিয়ে আমরা কি করতে পারি? আমরা অধিক জ্ঞান অর্জন করতে পারি। বিজ্ঞানীরা এই কথাটা বলতে পারে। কিন্তু নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানের যে নোবেল বিজয়ী পদার্থবিদ উনি বলছেন কি? বলছেন যে আমরা যদি ছবি তুলি, আমাদের যে যন্ত্রগুলো রয়েছে ওগুলো দিয়ে আমরা যদি ছবি তুলিও, কিন্তু আমরা অবশেষে আমাদের যে ইন্দ্রিয়, আমরা একটা ক্যামেরা, ঠিক আছে, একটা ক্যামেরা, আমরা ওটা দিয়ে ছবি তুলেছি। যে বিজ্ঞান এই ক্যামেরাটা আবিষ্কার করেছে, এটা ত্রুটি মুক্ত, ওটা দিয়ে আমরা ছবি তুলেছি। কিন্তু ওই ছবিটা দেখবো কি দিয়ে? আমাদের চোখ দিয়ে, আমাদের ইন্দ্রিয় দিয়ে। আমরা আমাদের ইন্দ্রিয়কে ব্যবহার না করে ওই ছবিটা কি দেখতে পাবো? না। তো আমরা আমাদের ত্রুটিমুক্ত যন্ত্র দিয়ে যদি ছবি তুলিও, আমাদের ত্রুটিযুক্ত ইন্দ্রিয় দিয়ে ওই ছবিটাকে দেখতে হবে। তাহলে আলটিমেটলি কি হয়? অধিকত আমাদের ইন্দ্রিয়গুলো ব্যবহৃত হচ্ছে। তা আমাদের ইন্দ্রিয়গুলো ব্যবহার না করে ওই ক্যামেরাটা কি ওই ক্যামেরা কি পরিচালনা করা সম্ভব? আমি যদি ক্যামেরা ক্যামেরাটাকে আপনি আপনি ছবি তুলতে পারবে? আমাদের এই ত্রুটিমুক্ত ইন্দ্রিয়গুলোর মাধ্যমে এগুলো ব্যবহার করে ওই ক্যামেরাতে ছবি তুলতে হবে। তাহলে আমরা প্রথম একটা টপিক শেষ করেছি কি? অপূর্ণ ইন্দ্রিয় সমূহ। এখন আমরা দ্বিতীয় টপিক, এটা হচ্ছে কি? মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। আপনারা দেখবেন, আপনারা যদি বাসায় মিষ্টি খান, মিষ্টি বা পায়েস বা মিষ্টি জাতীয় কোনো কিছু খান, এটা খাওয়ার পর যদি আপনারা কি খান? কমলা লেবু খান, কমলা খান, তাহলে সেটা আপনার কি লাগবে? টক লাগবে। মানে মিষ্টি খাওয়ার পর কমলা খেলে আপনার টক লাগবে। সেই সেম কমলা, সেই সেম কমলা আপনি যদি লেবু খান, লেবু খাওয়ার পর যদি সেই সেম কমলা খান, আপনার সেটা কি লাগবে? মিষ্টি লাগবে। আপনারা এগুলো বাসায় পরীক্ষা করে দেখতে পারেন যে আপনি যদি কোনো মিষ্টি জাতীয় বা মিষ্টি খাওয়ার পর যদি আপনি কমলা খান, আপনার টক লাগবে। সেই সেম কমলা যদি আপনি লেবু খেয়ে যদি আপনি কমলাটা খান, তাহলে আপনার কি লাগবে? মিষ্টি লাগবে। তাহলে জিহ্বা আমাদেরকে কি দিচ্ছে? দুই রকমের রেজাল্ট দিচ্ছে। আমাদের জিহ্বা আমাদেরকে কি দিচ্ছেন? দুই রকমের রেজাল্ট দিচ্ছেন। আমরা যদি মিষ্টি খাওয়ার পর খাই, টক লাগবে। আমরা যদি লেবু খাওয়ার পর খাই, আমাদের মিষ্টি লাগবে। এরপর আমাদের ত্বক, আপনি যদি গরম হাত, মানে গরম হাতে জল স্পর্শ করে, আপনি যদি গরম হাত, মানে আপনার হাতটা খুব গরম উত্তপ্ত, এরকম অবস্থায় আপনি যদি কোনো জল স্পর্শ করেন, তাহলে আপনার ঠান্ডা মনে হবে। আবার আপনি যদি কোনো এসি রুম থেকে বের হয়েছেন, ওখান থেকে বের হওয়ার পর আপনার হাতটা যদি কোনো ঠান্ডা জলে ঠান্ডা জলে স্পর্শ করেন, তাহলে সেটা আপনার গরম মনে হবে। মানে আপনার ত্বক, আপনার ত্বক আপনাকে কি দিচ্ছেন? একই জল আপনি যদি গরম হাতে এটা স্পর্শ করেন, ঠান্ডা মনে হচ্ছে। আবার যদি ঠান্ডা হাতে স্পর্শ করছেন, আপনার এটা গরম মনে হচ্ছে। আপনাকে দুই রকম রেজাল্ট দিচ্ছে।
তাহলে আমাদেরকে কি করছে? মোহ করছে। মোহ হওয়ার প্রবণতা আমাদের, আমাদের ইন্দ্রিয়গুলোর দ্বারা আমরা মোহ হচ্ছি। ওকে, আপনারা খুব মনোযোগ সহকারে ছবিগুলো একটু দেখবেন। এখন এখন সবাই একটু খুব মনোযোগী হবেন আমার সাথে। আমি আশা করছি আপনারা আমরা একে অন্যের সাথে সহযোগিতা করব। এখানে আমরা একটা ছবি দেখছি, আপনারা হ্যাঁ রেস করতে পারেন যদি কেউ বুঝতে পারেন। এই ছবিতে আপনারা কি বুঝতে পারছেন? কেউ কিছু বুঝতে পারছেন? প্রিয়া রায় মাতাজি, মাতাজি আপনি কিছু বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। মনে হচ্ছে অন্যদিকে তাকিয়ে আছে এরকম। আচ্ছা, হ্যাঁ, অন্যদিকে তাকিয়ে আছে একটা মেয়ে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ। ইয়েস, থ্যাংক ইউ মাতাজি। আর প্রিয়া মাতাজি আপনি কিছু বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। মনে হচ্ছে একটা বয়স্ক মহিলা। ইয়েস, মনে হচ্ছে একটা বয়স্ক মহিলা। তো আমরা যখন এদিক থেকে দেখবো আমাদের মনে হচ্ছে এখানে একটা একটা মেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আর আমরা যখন এইটা দেখবো যে একটা বয়স্ক মহিলা, এটা এই বয়স্ক মহিলার মুখ, এটা হচ্ছে কান, এটা হচ্ছে চোখ, এটা হচ্ছে চুল, এটা হচ্ছে স্কার্ফ, মনে হচ্ছে একটা বয়স্ক মহিলা বসে আছে। তাহলে আমাদের চোখ, আপনারা দুইজন দুই রকমের আনসার দিয়েছেন এবং দুইজনের আনসারই সঠিক। ওকে, আমাদের চোখ আমাদেরকে কি দিচ্ছে? আমরা প্রত্যক্ষভাবে যা দেখছি তা সঠিক হতেও পারে, হচ্ছে না হতে পারে। যে আমরা দেখছি এখানে একজন দেখছেন একটা মেয়ে, আর একজন দেখছেন একজন বয়স্ক, আমরা সেম দেখবো। আরো এখানে আমরা দেখছি কি, আমরা যদি এদিক থেকে দেখি যে একটা গোলাকার বৃত্ত থেকে একটা বা একটা ক্যাট থেকে একটা ফিস, বা একটা গোলাকার বল থেকে একটা এক ফিস নিয়ে নেওয়া হয়েছে, সেম এভাবে এখান থেকেও নেওয়া হয়েছে। আমরা যদি এদিক থেকে দেখি তাহলে এখান থেকে এক টুকরো, এখান থেকে এক টুকরো, এখান থেকে এক টুকরো নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি এই দিক থেকে দেখি আমরা কি দেখছি? একটা ত্রিভুজ দেখছি, ঠিক না? আমরা আরো দেখি, এখানে আমরা কি দেখছি? এখানে এখানে আমরা দেখছি একজন বৃদ্ধ একজন বৃদ্ধা, রাইট? এর বাইরে আপনারা কিছু দেখছেন আর? কিন্তু সত্যিকার অর্থে এখানে পাঁচজন ব্যক্তি রয়েছে। কেউ কি কিছু বলতে পারবেন? পাঁচজন ব্যক্তি খুঁজে দিতে পারবেন? Yes. প্রথমত এখানে একজন বৃদ্ধা এবং বৃদ্ধ, তারপর হচ্ছে একজন গিটার বাজাইতেছে, আর একজন হচ্ছে বসে আছে, আর একজন হচ্ছে ওই যে দরজার এখানে দাঁড়ানো। রাইট, একজন মাতাজি হ্যান্ড রেজ করেছেন, সেম, হয়তো সেম আনসার দিতে চেয়েছিলেন, ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু আমরা যদি একদম স্বাভাবিকভাবে দেখি আমাদের মনে হচ্ছে দুইজন বৃদ্ধ বসে আছে একজন একজনের মুখোমুখি। কিন্তু আমরা যদি আরো গভীর ভাবে দেখি কি হচ্ছে, একজন গিটার বাজাচ্ছেন, একজন বসে আছেন, একটা নারী আছে, আমরা দেখছি। তাহলে আমাদের চোখ আমাদেরকে কি দিচ্ছে? আমাদের চোখ আমাদেরকে দ্বিধা করছে, আমরা মোহগ্রস্ত হচ্ছি, আমরা মোহ হচ্ছি, তাই না? এখানে মনে হচ্ছে একটা সেতু, কিন্তু এখানে মেঘ আর জাহাজের সংমিশ্রণে মনে হচ্ছে একটা সেতু, এই ধরনের মনে হচ্ছে। আমরা আরো দেখি, আমাদের এখানে মনে হচ্ছে কি কিছু মানে তরঙ্গের মতো ভাসছে, কিন্তু এটা হচ্ছে একটা স্থির বস্তু। আমাদের চোখে মনে হচ্ছে এটা তরঙ্গের মতো কি করছে, ঢেউ খেলছে। ঠিক সেম এটাও আমাদের, আমরা যদি একদম প্রথমে দেখি আমাদের মনে হচ্ছে কি তরঙ্গের মতো এটা কি করছে, চলকগুলো মনে হচ্ছে জানি লড়ছে এলোমেলো ভাবে, কিন্তু এটা হচ্ছে স্থির। এখানে আপনারা কি দেখছেন? তিনজন ব্যক্তি দেখা যাচ্ছে, তাই না? তিনজন ব্যক্তি কি তিন সাইজে দেখা যাচ্ছে, তাই না? একজন বাটি, তার চেয়ে আরেকজন, তার চেয়ে একটু লম্বা, এরকম দেখাচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে তিনজন হচ্ছে একই সাইজের। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে হচ্ছে মনে হচ্ছে তিনজন তিন সাইজের। সেম এটা হোক, এখানে মনে হচ্ছে রাস্তার মাঝখানে কি হয়েছে, গর্ত হয়ে গিয়েছে, এরকম মনে হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে স্টিকার। তো এই জিনিসগুলো কি করছে? আমাদেরকে মোহ করছে, আমরা মোহগ্রস্ত হচ্ছি। আমরা দেখা মাত্র আমাদের মনে হচ্ছে এটা, না হলে বা এটা, আমরা এই ধারা আমরা কি হয়েছি? মোহগ্রস্ত হচ্ছি আমরা। এটাও সেম। তাহলে আমরা দুইটা ত্রুটি নিয়ে আলোচনা করেছি। কে কে বলতে পারবেন প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয় সমূহ, সেকেন্ড ছিল হচ্ছে মোহগ্রস্ত হওয়ার প্রবণতা বা প্রমাদ।
তৃতীয় হচ্ছে ভুল করার প্রবণতা। আমরা হচ্ছে ভুল করি, বিজ্ঞানীরা প্রতিনিয়ত ভুল করছে। বিজ্ঞানীরা প্রথমে বলছিল কি মস্তিষ্ককে মনে হতো কি মনে করতো কি রক্ত ঠান্ডা করার একটা অঙ্গ, যেটি হচ্ছে গবেষণার মারাত্মক ভুল। বলতো কি মস্তিষ্ককে মনে হতো রক্ত ঠান্ডা করার একটি অঙ্গ বলে বিজ্ঞানীরা মনে করতো। তারপর হচ্ছে এক এক ধরনের টিস্যু, পিটুটারি টিস্যু, এটাকে বলছে মাস্টার গ্ল্যান্ড বলা হতো। মাস্টার গ্ল্যান্ড এই টিস্যুটাকে বিজ্ঞানীরা বলছেন কি এটা হচ্ছে এক ধরনের অর্থহীন টিস্যু। এই ধরনের গবেষণা করছেন, পরবর্তীতে গবেষণায় জানা যাচ্ছে যে এটি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড একটা টিস্যু। এটা মানবদেহের খুবই মূল্যবান একটা টিস্যু বলে বিবেচিত হয়েছে। এ ধরনের আরো অনেক ভুল। মানে চলক, যেটা হচ্ছে হাবাল ধ্রুবক, ধ্রুবককে বলা যা যা দিয়ে যে মহাকাশের দূরত্ব পরিমাপ করা যায়, এই চলককে 3 বার পরিবর্তন করা হয়েছে। এগুলো হচ্ছে বিজ্ঞানীদের ভুল। যে ছোট ছোট এই যে বিজ্ঞানের যে ছোট ছোট ভুলগুলো রয়েছে, এগুলোর ফলে কি হয়, বড় 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 ধরনের বিপদ সংঘটিত হতে পারে। যেমন আপনারা উম, যে বিজ্ঞানের যে বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন উড়োজাহাজ বা বিভিন্ন যুদ্ধ বিমান, এগুলোর মানে ছোটখাটো ত্রুটি, এগুলোর জন্য কি হচ্ছে অনেক ধরনের বড় বড় বিপদ হচ্ছে। কিছুদিন আগে যে একটা কলেজ, একটা স্কুল অ্যান্ড কলেজ, আমার নামটা স্মরণ নেই এখন, যে ঢাকার একটা স্কুল অ্যান্ড কলেজে যে একটা বোমা বিস্ফোরণ হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, মাইলস্টোন স্কুলে। মাইলস্টোন। হ্যাঁ, হ্যাঁ। এটা কিসের ফলে হচ্ছে? এগুলো হচ্ছে বিজ্ঞানীদের এই ছোটখাটো ভুলের জন্য কত মারাত্মক বিপদ হয়েছে, কত ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা কি করেছেন, উম, দেহত্যাগ করেছে। তাহলে এই বিজ্ঞানীদের ছোট ছোট ওই ভুলগুলো বড় বড় বিপদের মুখোমুখি হচ্ছে আমরা। এরপর হচ্ছে প্রতারণা করার প্রবণতা। প্রতারণা করার প্রবণতা বা বিপ্লবীপসা। বিজ্ঞানীরা আমাদের সাথে কি করছেন, প্রতারণা করছেন। ড্রাইউনের যে মতামত আছে এটা আপনারা অনেকে জানেন হয়তো। এখানে বলছে যে 1912 সালে বলছিল কি যে এই মানুষের খুলি আর বানরের চোয়াল, মানে মানুষ হচ্ছে বানরের প্রজন্ম, মানুষের খুলি আর বানরের চোয়াল হচ্ছে সংযোগ একসাথে সংযুক্ত পাওয়া গেছে। 1912 সালে এই সংযোগটা লাগানো হয়েছে যে মানুষের খুলি এবং বানরের চোয়াল দিয়ে একটা সংযোগ করা হয়েছে। পরবর্তীতে 1953 সালে যখন এটা পরীক্ষা করছিল, দেখছিল কি বানরের চোয়ালটা খুলে আসছিল। কেন খুলে আসছে? কারণ এটা লাগানো হয়েছে। এটা প্রসিদ্ধ হওয়ার জন্য, মানে বিজ্ঞানে মানে বিজ্ঞানে ওরা কি করার জন্য, নিজেদেরকে অনেক বড় দেখানোর জন্য, নাম হওয়ার জন্য এরা কি করেছে, এই ধরনের প্রতারণা করেছে। ওরা কি করছে, মানুষের চোয়ালের সাথে মানুষের মুখের সাথে বানরের চোয়াল যোগ করে বলছে যে মানুষ এসেছে কোত্থেকে, বানর থেকে। কিন্তু পরবর্তী 1953 সালে প্রমাণিত হচ্ছে মানুষের গুলি এবং বানরের চোয়াল এটা হচ্ছে আলাদা, এটাকে সংযোগ করা হয়েছে। তো বিজ্ঞান আমাদেরকে কি করছে, প্রতারণা করছে, আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। তো এই আমরা চারটা ত্রুটি নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম ত্রুটিটা কি ছিল? একটা হচ্ছে প্রথমটা হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয় সমূহ। সেকেন্ড হচ্ছে, সেকেন্ডটা কে বলতে পারবেন? মোহ করা। মোহগ্রস্ত হওয়ার হ্যাঁ, প্রবণতা, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। থার্ডটা কি ছিল? ভুল করার প্রবণতা, ইয়েস। আর ফোর, প্রতারণা করার প্রতারণা প্রবণতা। করার আপনারা প্রবণতা। এগুলো নোট ডাউন করবেন, যেহেতু পরীক্ষাতে এগুলো প্রয়োজন হতে পারে। প্রতারণা করার প্রবণতা, এটা আমি একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বলি। যে একবার একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। উনি অনেক কিছুর মালিক ছিলেন, ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু কিপটা ছিলেন, কিপটা প্রকৃতি ছিলেন। উনি একবার কি করেছেন, উনি ঠিক করেছেন ওনার একটা বাড়ি বিক্রি করবেন, মানে বাগান বাড়ি বিক্রি করবেন উনি। তো এই বাড়িটার দাম নির্ধারণ করেছে 3 লাখ টাকা। তো সরি, 3 কোটি টাকা। 3 লাখ টাকা, 3 কোটি টাকা নির্ধারণ হয়েছে বাড়িটার দাম। তো বাড়ি বিক্রি করার আগে উনি একটু সমুদ্র মানে ভ্রমণে বেরিয়েছে আর কি। তো উনি যখন জাহাজে করে ভ্রমণ করছিল, জাহাজটা মাঝ পথে যাওয়ার পর হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো উনি তো ভয় পেয়ে গেছে স্বাভাবিকভাবে, এত ঝড় বৃষ্টি হচ্ছে।
তো উনি বলছেন যে, মানে ভগবানের কাছে বলছেন যে, হে ভগবান, আপনি যদি আমাকে এখান থেকে রক্ষা করেন, তাহলে আমি আমার বাড়ি বিক্রির সমস্ত টাকা গরিব দুঃখীদেরকে কি করব, গরিব দুঃখীদেরকে আমি বিতরণ করে দিব। এটা বলার সাথে সাথে ঝড় থেমে গিয়েছে। তো উনি ভাবছিলেন এটা কি হলো, হয়তোবা ঝড় স্বাভাবিকভাবে থেমে যেত, আমি বলেছি ওঠার জন্য না, হয়তো স্বাভাবিকভাবে থেমে যেত। আম, হয়তো আমি ভুলে বলে ফেলেছি। বলছে না না, আমি দিব না। এটা বলার সাথে সাথে আবার জ্বর শুরু হয়ে গেছে। উনি তো মানে ভয় পেয়ে গেছে, বলছে যে না 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 না, আমি দিব, আমি দিব, আমি তো এমনিই বলছিলাম আমি দিব। এটা বলার পর আবার জ্বর থেমে গেছে। এখন আস্তে 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 এম, উম, মানে কিনারে চলে আসছে ওদের যে নৌকাটা। কিনারে যখন আসছিল তখন উনি আবার ভাবছিল যে আমি এত টাকা গরিবদের কাছে বিলি করে দিব, এটা কেমন এতগুলো টাকা। না না, বলছে না, আমি হয়তো বলে ফেলেছি আর কি, কিছু হবে না, আমি দিব না। এটা বলার সাথে সাথে যে নৌকার যে নাঙর, মানে যেটা ফেলে নামতে হবে, নাঙর, নাঙর নাঙর মনে হয়, হ্যাঁ, যে ফেলতে হয়, ওটা পাচ্ছে না মাঝি। বলছে আমি এটা পাচ্ছি না। এখন ওই লোকটা তো ভাবছে যে না না, এটা তো আসলে মানে ভগবান আমাকে আসলে পরীক্ষা করছে। বলছে হে ভগবান, তুমি মজাও বুঝো না, আমি তো মজা করছি, আমি দিব, আমি দিব, আমি আমার বাড়ি বিক্রির সমস্ত টাকা আমি দিয়ে দিব। এটা বলার পর একদম আবার ও পেয়ে গেছে, একদম ও নেমে গেছে নৌকা থেকে, খুব একদম ভালো পরিস্থিতি, একদম সেফলি চলে আসছে বাসায়। এখন ও তো কিপটা, ওর টাকা দিতে হচ্ছে, ওর তো খুব খারাপ লাগছে। ও এখন ভাবছে যে না, আমি এত টাকা দিয়ে দিব গরিবদেরকে আমার বাড়ি বিক্রির, এটা কেমন হয়। ও এখন একটা ঘোষণা করছে, বলছে যে এই বাড়িটা বিক্রি হবে, এই বাড়িটার মূল্য নির্ধারণ হচ্ছে মাত্র 1 টাকা। মানে এই বাড়িটার মূল্য নির্ধারণ শুধু 1 টাকা, বাড়িটা বিক্রি করবে। কিন্তু যিনি বাড়িটা নিবেন, বাড়িটা নেওয়ার সাথে সাথে ওনার কুকুরকেও নিতে হবে। ওনার কুকুরের দাম হচ্ছে 3 কোটি টাকা। যিনি বাড়ি নিবেন ওনাকে ওনার কুকুরও নিতে হবে। কুকুরের মূল্য কত? 3 কোটি টাকা, কিন্তু বাড়ির মূল্য মাত্র 1 টাকা। তো যথারীতি বাড়ি বাড়ি বিক্রি হয়েছে, কুকুরও বিক্রি হয়েছে। কিন্তু কুকুরের দাম তো 3 কোটি টাকা, বাড়ির দাম কত? মাত্র 1 টাকা। তো উনি বলছেন যা, আমি প্রতিশ্রুতি দিয়েছি ভগবানের কাছে যে আমি বাড়ি বিক্রির সম্পূর্ণ টাকা আমি কাদের দিয়ে দিব? গরিবদের দিয়ে দিব। তো বাড়ি বিক্রির সম্পূর্ণ টাকা মানে কয় টাকা? 1 টাকা। 1 টাকা আমি গরিবদেরকে দান করে দিব। এটা হচ্ছে প্রতারণা। মানে প্রতারণা করছে, প্রতারণা করার প্রবণতা। যাও, এটা একটা গল্প। তো আমরা এতক্ষণ দেখছিলাম যে প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণে আমরা আলোচনা করছিলাম 4টি ছুটি সম্পর্কে। এখন আমরা দেখবো অনুমান প্রমাণ। অনুমান প্রমাণটা কেমন? অনুমান প্রমাণটা হচ্ছে জল্পনা কল্পনা, মানে জল্পনা কল্পনার ভিত্তিতে প্রদত্ত প্রমাণ। মনে করুন এখন এখানে প্রিয়া মাতাজি, ওনাকে একটা বক্স দিলাম আমি, একটা গিফট বক্স দিলাম, কালো কালো পেপারে মোড়ানো একটা গিফট বক্স আমি প্রিয়া রায় মাতাজিকে দিলাম। তো মাতাজি এখানে ভাবছিলেন, গিফটটা লাগছে এবং ভাবছেন এটা কি হতে পারে, কি হতে পারে, এটা হয়তো একটা কাছের কোনো কিছু হতে পারে, ভারী কিছু, বা ভগবানের কোনো ভারী কোনো জিনিস হতে পারে। মানে অনুমান করছেন, উনি অনুমান করছেন যে এটার মধ্যে এটা হতে পারে, এটা হতে পারে, বা এটা হতে পারে। এটা হচ্ছে অনুমান প্রমাণ। মনে হয় এইরকম বা ওই রকম। আমি আরেকটা গল্প বলি, আপনাদের ক্লিয়ার হবে। একটা মানে একটা ছেলে, ওরা ক্লাস কলেজের একটা টিম, ওরা হচ্ছে নাট্যকলা, নাটক করে নাট্যকলা। তো ওনারা কি করছে, কিছুদিন পর নাটক হবে ওনাদের কলেজে, রিহার্সাল করছে, এক বন্ধুর বাড়িতে রিহার্সাল হবে। বন্ধুর বাড়িতে সবাই আসলো। তো রিয়েক্সেলের রোল হচ্ছে ছেলেটাকে বন্ধুরা সবাই, মানে নাটকে সবাই মারবে, ছেলেটা হচ্ছে হিরো, ছেলেটাকে সব ভিলেনরা এসে মারবে, ছেলেটা মানে বাঁচার জন্য বা আমাকে বাঁচাও ওইভাবে বলবে। তো যথারীতি নাটকের সবকিছু রিয়েক্সেলের সবকিছু রেডি হলো। ওরা একটা রুমের মধ্যে নাটকের রিয়েক্সেল সবকিছু করছে, বন্ধুরা সবাই ওকে মারছে, আর ছেলেটা বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। এখন পাশের রুমে ছেলেটার বাবা শুনছে এগুলা। ছেলেটার বাবা বলছে কিরে, আমার ছেলেকে মারছে এমন ভাবে, কেন মারছে আমার ছেলেকে? ছেলেটার বাবা কি করছে, দরজা নক করছে, এই দরজা খুলো, দরজা খুলো, তোমরা আমার ছেলেকে মারছো কেন? এখন এরা এত বেশি সাউন্ড হচ্ছে রুমের মধ্যে, এরা আর কি করতে পারছে না, মানে সাউন্ড শুনতে পাচ্ছে না বাবার সাউন্ড। এখন বাবা কি করেছে, বাবা উম, পুলিশকে কল দিয়েছে, পাড়া প্রতিবেশী সবাইকে জড়ো করছে, দরজায় এসে জড়ো হয়ে গেছে, দরজা নক করছে, ছেলেকে মেরে ফেলছে।
সবাই এসে দরজা খুলছে, দেখছে ওখানে কি, ওখানে দেখছে নাটকের রিয়াকশন হচ্ছে। কিন্তু ছেলের বাবা কি মনে করেছেন, তার ছেলেকে তার বন্ধুরা মারধর করছে। এটা হচ্ছে জল্পনা কল্পনা, মানে জল্পনা কল্পনা করছে যে এটা হচ্ছে বা ওটা হচ্ছে। সঠিক তথ্য না জেনে জল্পনা কল্পনা ভিত্তিতে যে প্রমাণ তাকে বলা হচ্ছে অনুমান প্রমাণ। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ড্রায়ন উনি উনার সম্পর্কে আপনারা সকলে জানেন। এটা একজনে পড়ুন, ড্রায়নের মতামত এটা একজনে পড়ুন, কে পড়তে চান? মানে 20 জন স্টুডেন্ট আছেন না আপনারা? 5 জন স্টুডেন্টের শুধু ভিডিও অন আছে, 21 জন 20-21 জনের মতো আছে। আমি অনুরোধ করবো আপনাদের খুব বেশি অসুবিধা না হলে ভিডিও অন করুন। নবনীতা মাতাজি, মাতাজি আপনি পড়ুন। হরে কৃষ্ণ। তার বন্ধু ওয়ালেসের নিকট লিখিত একটি পত্র, ডিসেম্বর 22, 1857। ডারউইন বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে এখানে জল্পনা কল্পনা ব্যতীত ভালো এবং সঠিক কোনো পর্যবেক্ষণ নেই। 5 বছর কাজ করার পর আমি বিষয়টির উপর অনুমান করতে বাধ্য হয়েছিলাম এবং কিছু সংক্ষিপ্ত নোট অঙ্কন করেছিলাম। 1844 সালে আমি এই সকল নোটের সিদ্ধান্তগুলো থেকে স্কেচ অঙ্কন করেছিলাম, যা আমার কাছে সম্ভব বলে মনে হয়েছিল। অরিজিন অফ স্পেসিস। ইয়েস, এখানে এখানে কি বলছে, কয়েকটা শব্দ খুব বোধহয় জল্পনা কল্পনার ভিত্তিতে, কল্পনার ভিত্তিতে অনুমান করতে বাধ্য হয়েছিলাম। আমি 5 বছর কাজ করেছি, তারপর আমি কি করছি, আমি অনুমান করছি। নির্দিষ্ট করছি, আমি অনুমান করতে বাধ্য হয়েছি। তা বলছে কি, এটা সম্ভাব্য হতে পারে। তো বিজ্ঞান আমাদেরকে কি বলে? বিজ্ঞান আমাদেরকে বলে, হ্যাঁ, আমি প্রত্যক্ষভাবে যা দেখছি সেটাই হচ্ছে সঠিক, আমি প্রত্যক্ষভাবে যা আমার অনুভব হচ্ছে সেটাই হচ্ছে ঠিক, আমি সেটাই হচ্ছে বিশ্বাস করি। তাহলে এখানে কি বলছে যে অনুমান করতে বাধ্য হয়েছি, এটা সম্ভাব্য হতে পারে জল্পনা কল্পনার ভিত্তিতে উনি বলছিলেন। তারপর উনি কি বলছিলেন, উনি বলছিলেন যে উত্তর আমেরিকাতে উনি একটা ভাল্লুককে দেখেছে। ভাল্লুককে দেখেছে যে উনি, ভাল্লুকটা ফুলা বিস্তৃত মুখে সাগরের সাঁতার কাটতে দেখেছিল, উনি দেখেছিল। ঠিক আছে, এইভাবে এই ভাল্লুকটা কি হয়ে গেছে, কীটপতঙ্গ শিকার করতে করতে ওই ভাল্লুক তিমি হয়ে গেছে। একটা ভাল্লুক, সে কি করতে করতে সমুদ্রে সাঁতার কাটছে, কীটপতঙ্গ শিকার করছে, শিকার করতে করতে একসময় সে বড় তিমি হয়ে গেছে। এটা আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য? একটা ভাল্লুক একটা তিমি হয়ে গেছে। তারপর আরো বলছি উনি যে জিরাফ, জিরাফ কি করছে, জিরাফ, জিরাফের গলাটা প্রথমে লম্বা ছিল না, জিরাফের গলাটা ছোট ছিল। জিরাফ কি করতো, জিরাফ হচ্ছে মাঠের মধ্যে ঘাস খেত। তো স্বাভাবিকভাবে ঘাস খেতে খেতে মাঠের সমস্ত ঘাস শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ডারউইনের মতামত। উনি বলছেন যে বিবর্তনবাদ, উনি বিবর্তনবাদগুলো ব্যাখ্যা করছেন এভাবে যে মাঠের সমস্ত ঘাস শেষ হয়ে গিয়েছে, এখন জিরাফ কি করছে, গাছের পাতা, কচি পাতা খাওয়ার জন্য সে তার গলাটাকে উঁচু করেছে। গলাটাকে উঁচু করে গাছের কচি পাতা খেতে 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 তার গলাটা লম্বা হয়ে গিয়েছে। মানে জিরাফের গলা প্রথমে লম্বা ছিল না, সে গাছের কচি পাতা খাওয়ার জন্য তার গলাটা উঁচু করতে করতে তার এই গলাটা লম্বা হয়ে গিয়েছে। এখন আমার প্রশ্ন, তাহলে যদি জিরাফের গলাটা যদি পাতা খেতে খেতে লম্বা হয়ে যায়, এখন যে জিরাফগুলো জন্ম নিচ্ছে, তাদের গলা লম্বা কেন? তাদের গলা তো ছোট হওয়ার কথা, তাই না? তো এইভাবে বিবর্তন বলছেন, বিবর্তনবাদ। ওরা বলছেন কি, ভাল্লুক তিমি মাছ হয়ে গিয়েছেন, মানুষ বানর ছিল, বানর থেকে মানুষ হয়ে গেছে প্রজন্মর মাধ্যমে। ওই জিরাফের গলাটা কি ছিল, বাটি ছিল, পাতা খাওয়ার জন্য গলাটা উঁচু করেছে, গলাটা লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে অনুমান, মানে আমি মনে করছি এটা হতে পারে, এটা হতে পারে, জল্পনা কল্পনার ভিত্তিতে এই মতামতগুলো দিচ্ছেন। বুঝতে পেরেছেন? সেম, এখানে বলছেন যে কিন্তু জীবাশ্ম রেকর্ড আমাদেরকে কি বলছে, বলছে মানুষ এসেছে বানর থেকে।
যে বিজ্ঞানীরা যে মতামত দিচ্ছে যে মানুষ এসেছে বানর থেকে, কিন্তু জীবস্বর এখন আমাদেরকে বলছেন কি লক্ষ লক্ষ বছর পূর্ব মানুষও বিদ্যমান ছিল, বানরও বিদ্যমান ছিল। 1 লক্ষ 2 লক্ষ বছর পূর্ব মানুষও ছিল, বানরও ছিল। আমরা স্বাভাবিকভাবে যে আমাদের যে রামায়ণ, যে লক্ষ লক্ষ বছর পূর্বে ত্রেতা যুগে যে আমরা রামায়ণ দেখি, রামায়ণের মধ্যে রামচন্দ্রের যারা সহযোগী ছিলেন তারা কে ছিলেন? কে ছিলেন তারা? রামচন্দ্রকে যুদ্ধে যারা সহযোগিতা করেছিলেন রাবণের সাথে, ওনারা কে ছিলেন? হনুমান। হ্যাঁ, বানর ছিলেন, হনুমান। তারপর হচ্ছে ওনারা বানরই ছিলেন। তো লক্ষ লক্ষ বছর পূর্বে বানরও ছিল, মানুষও ছিল, সহ অবস্থানে ছিল। কিন্তু বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীরা বলছেন আমাদের আগের বংশক্রমে বানর ছিল, এরা এখন কি হয়ে যাচ্ছে? মানুষ হয়ে গেছে, বিবর্তনবাদের মাধ্যমে মানুষ হয়ে গেছে। তো এটা একটা হাস্যকর গল্প যে একটা বাচ্চা স্কুলের টিচার কি বলছে, এই বিবর্তনবাদ নিয়ে পড়াচ্ছে যে আমরা হচ্ছে বানরের প্রজন্ম, বানর থেকে আমাদের উৎপত্তি। তো এই বাচ্চাটা তার মার কাছে এসে জিজ্ঞেস করছে যে মা এরকম, মাও বিবর্তনবাদে বিশ্বাসী ছিলেন। মা বলছেন যে মাকে বলছেন যে দুঃখিত, আমার মেয়ে একটু এসেছিল। তো মাকে বলছিল যে মা, যে টিচার বলছিল যে আমরা হচ্ছে বানরের প্রজন্ম, মানে বানর থেকে আমাদের উৎপত্তি বিবর্তনবাদের মাধ্যমে। মা বলছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। তো বাবা আবার বিবর্তনবাদে বিশ্বাসী ছিলেন না। বাবাকে যখন বলছিলেন, তো বাবা বলছিলেন যে হয়তো তোমার মায়ের মা বাবা বানর হতে পারে, কিন্তু আমার মানে তোমার দাদু দিদা ওরা বানর ছিল না, ওরা হচ্ছে মানুষই ছিল। এটা জাস্ট একটা মানে হাসির জন্য আর কি। তো বিজ্ঞানীরা বলছেন যে বানর থেকে মানুষের সৃষ্টি, কিন্তু লক্ষ লক্ষ বছর যে আমাদের যে শাস্ত্র, যে আমরা ত্রেতা যুগের রাম আর রাবণের যুদ্ধে যে বানরকে সহ অবস্থানে দেখেছি, ওখান থেকে আমরা বুঝি যে বানর এবং মানুষ লক্ষ লক্ষ বছর পূর্বে তাদের ঠিক অবস্থানে বিদ্যমান ছিল। এরপর আমরা দেখি যে গবেষণার ভুল করার পরিণাম কি। যে বিজ্ঞানীরা যে গবেষণা করছেন, গবেষণার ভুল করার পরিণাম আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি এরপরে আপনাদেরকে জিজ্ঞেস করবো একটা দুইটা। যে একটা প্লাস্টিকের, বিজ্ঞান আমাদেরকে অনেক সুবিধা নিয়ে দিয়েছে, যে প্লাস্টিকের বোতল তৈরি করে দিয়েছে যেটা কাচের বোতল থেকে অনেক বেশি সুবিধাজনক। প্লাস্টিকের বোতল আমাদের কোথাও নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা, বহন করতে সুবিধা, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। তো প্লাস্টিকের বোতল কাচের বোতলের থেকে অনেক গুণ সুবিধা, তাই তো আমরা ইউজও করি। যে একটা কাচের বোতল, এটা জলেতে ইচ্ছে ওই বোতলটার ভার বেশি, কিন্তু প্লাস্টিক কোনো ভার নেই, আমরা খুব সহজে ক্যারি করতে পারি। কিন্তু প্লাস্টিকের বোতলে যদি সঞ্চিত থাকে জল 6 মাস পর্যন্ত, তা বিষক্রিয়া হয়ে যায়, মানে বিষাক্ত হয়ে যায়। তো প্লাস্টিকের বোতল আমাদের জন্য ভালো হতে পারে, কিন্তু 6 মাসের মধ্যে তা এই জলটা বিষাক্ত হয়ে যায়। সেম মোবাইল ফোন, আমরা যদি যে কোনো মোবাইল ফোন ইউজ করি, যে মোবাইল ফোনটা আমরা যদি মোবাইল ফোন নিয়ে যদি আমরা ঘুমাই বা দীর্ঘক্ষণ কথা বলি, এটা আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর। যে রেডিয়েশন আছে ওটার জন্য। আমরা যদি শার্টের পকেটে রাখি তাহলে সেটা হৃদরোগ হতে পারে, হাড়ের জন্য অনেক ক্ষতিকর। যদি প্যান্টের পকেটে রাখা হয় সেটা পুরুষদের পুরুষত্ব হানি করে। আর যদি হাঁটুর নিচে রাখা হয় সেক্ষেত্রে ফোনের কোনো আওয়াজ শোনা যাবে না, কল আসলে শোনাই যাবে না। তাহলে মোবাইল আমাদের অনেক কিছু কি করেছেন, অনেক কিছু মোবাইল আমাদের সুবিধা দিয়েছে, কিন্তু মোবাইলের অনেক অসুবিধা হয়েছে। তো একসময় প্লেগ রোগ হয়েছিল, তো বিজ্ঞানী করোনার চেয়ে অনেক ভয়াবহ, অনেক ব্যক্তি অনেক লোক মারা গিয়েছিল। তখন বিজ্ঞানীরা বলছে না এই রোগটা হয়েছে কার জন্য? বিড়ালের জন্য। ওরা কি করেছে, সমস্ত বিড়ালকে মেরে ফেলেছে, কিন্তু তারপরে এই রোগটা কমছে না কমছে না। তারপর আবার গবেষণা হয়েছে, তার মধ্যে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। তারপর দেখছে এই রোগটা হয়েছে আসলে ইঁদুরের জন্য। কিন্তু যেহেতু অনেক বিড়াল মেরে ফেলা হয়েছে, তাই এই ইঁদুরগুলো ক্রমান্বয়ে আরো বৃদ্ধি পেয়েছে এবং এই রোগটা প্রখর আকার ধারণ করেছে।
এগুলো হচ্ছে গবেষণার ভুল। গবেষণার ভুলের জন্য এই মাসুল দিতে হচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আমাকে একটা দুটা পয়েন্ট বলুন যে বিজ্ঞান এই জিনিসটা আবিষ্কার করেছে, এটা আমাদের ভালো হচ্ছে, কিন্তু পরবর্তীতে ওটার খারাপ জিনিসগুলো আমরা বহন করছি। আপনারা একটা দুইটা পয়েন্ট বলুন। আপনারা হ্যান্ড রেজ করুন, না হলে জিজ্ঞেস করুন। হ্যাঁ, নবনীতা মাতাজি বলুন। মোবাইল ফোনের অনেক ভালো দিকও তো আছে, যেমন আমরা অনলাইনে ক্লাস করতে পারছি বা রিসার্চ পেপার, যেমন এআই নিয়ে এখন তো ওই আমরা যে কোনো পয়েন্টটা কাজের ক্ষেত্রে এআই অনেক ভালো। ওই পয়েন্টটা আমরা আলোচনা করেছি। হ্যাঁ, আমার পয়েন্টটা হচ্ছে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে, এটা আমরা ভালো হচ্ছে, মোবাইল ফোনের ভালো দিকটা আছে, কিন্তু ওটার খারাপ দিকটা আমি দেখিয়েছি। আমি সেম বলছি যে এমন কিছু একটা বলুন বা এমন কোনো কিছু বলুন যেটার ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে, এরকম একটা দুইটা পয়েন্ট। যেমন স্ট্রেটনার, মানে আমরা অনেক মেয়েরা চুল সোজা করার জন্য বা কার্লার এরকম ইউজ করি, তো এক একদিকে ভালো, যেমন আমাদের সৌন্দর্য বৃদ্ধি করছে, আবার আরেকদিকে আমাদের চুলের ক্ষতির জন্য দায়ী। তো কে বলেছেন? আমি দেখছি না, ভিডিওটা অফ ছিল। কে বলেছেন? নামটা একটু বলুন। মাতাজি, হ্যাঁ হ্যাঁ, নবনীতা। নবনীতা বলছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর যে পার্লারের যে জিনিসগুলা, যে মাতাজি বলছিল যে চুলের কার্লি করা বা স্ট্রেট করা, মানে বিভিন্ন যে জিনিসগুলো, এগুলো আমাদেরকে একটা দিক হচ্ছে সৌন্দর্য করছে, কিন্তু পরবর্তীতে আমাদের চুলে বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে। সেম মেকআপের জিনিসগুলা যেটা দিয়ে আমরা মেকআপ করে অনেক সৌন্দর্য হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমাদের ত্বকের জন্য ক্ষতি হচ্ছে। খুব ভালো, খুব সুন্দর। আর কেউ? আর কেউ কোনো পয়েন্ট? নিপা মাতাজি, নিপা মাতাজি, আপনি বলুন, আপনার কোনো পয়েন্ট মনে পড়ছে? সে বাসার এসে, ওকে, বাসায় গেস্ট এসেছে। কিন্তু যখন আবার অনেকক্ষণ চালাতে ঠান্ডা লেগে যাচ্ছে বা মাতাজি, আমি বুঝতে পারিনি, আরেকবার একটু রিপিট করবেন। হরে কৃষ্ণ। পূজা মাতাজি, আপনারা আপনাদের ভিডিওগুলো একটু কাইন্ডলি অন করলে, আমি আসলে আপনাদের চেহারাগুলো দেখলে আমার খুব ভালো লাগে। তা আপনাদের যদি সম্ভব হয় মাতাজি চেহারা- রোবট। ভালো ভালো দিক, খারাপ দিক। খারাপ দিক, রোবোটিক্স এর মাধ্যমে রোবট হয়ে আমাদের হচ্ছে কর্মসংস্থান কমে যাচ্ছে, যার কারণে আমরা কাজ করি না, কোনো আহ শারীরিক ব্যায়ামটা হয় না, অনেক রোগ বৃদ্ধি পায় শরীরে। Yes, খুব সুন্দর। যে হ্যাঁ, রোবট রোবট হচ্ছে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমাদের অনেক কাজ এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু তার পরিবর্তে আমাদের অসুবিধাগুলো কি হচ্ছে? অসুবিধা হচ্ছে আমরা অলস হয়ে যাচ্ছি, আমাদের যে শরীরে যে কর্মক্ষম করার ক্ষমতাটা কমে যাচ্ছে, আমাদের জন্য এটা ক্ষতি হচ্ছে। আরো অনেক আছে, যেমন আমরা বিভিন্ন ব্যথানাশক ওষুধ খাই, সেটা আমাদের একদিকে ব্যথাটাকে কি করে, কমিয়ে রাখে, পরবর্তী স্বরূপ আমাদের আরো বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়। অনেক কিছু আছে এরকম। বলছে কি, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা বলেছেন আপনাদেরকে। অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে কি, এটা আমরা আলোচনা করছিলাম। হুম, বলছে যে কোনো সমস্যার জন্য যে আধুনিক মানুষের বিভিন্ন সমাধান দিচ্ছে, কিন্তু একটা সমাধান হচ্ছে আবার আরেকটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। কোন একটা জিনিস, একটা সমস্যার সমাধান হচ্ছে, যেমন গাড়ি, বিজ্ঞান কি দিয়েছে? গাড়ি দিয়েছে। গাড়ির ফলে আমাদের কি হচ্ছে, আমাদের যাতায়াত, তারপর হচ্ছে আমাদের জীবনযাত্রার মান খুবই উন্নত হয়েছে, কিন্তু তার ফলস্বরূপ কি সমস্যা হচ্ছে?
বায়ু দূষণ হয়ে যাচ্ছে, চারিদিকে কি হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। তো এরকম অনেক যে সমস্যা দিয়েছে, সমাধান হয়েছে, আবার ও সমস্যা সমাধান থেকে আবার একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তো সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বলেছিলেন যে আহ, নাও তোমার নগর, ফিরিয়ে দাও অরণ্য। এটা বলেছিলেন যে এই অরণ্য, এই নগরটা কি হয়েছে, অরণ্যটা নগর হয়েছে, কিন্তু এই নগরের কারণে আবার আরো বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা দেখি যে মানুষ মনে করে ভগবান ছাড়া তারা সুখী হতে পারে যদি তাদের কেবল টাকা থাকে বা আয়ামারাস থাকে। তারা তারা কি হতে পারে, সুখী হতে পারে। তাদের ভগবান মনে করে যে তারা ভগবান, এই জিনিসটা হচ্ছে অনেক ব্যাকডেটেড। সেই যারা আদিম যুগের মানুষ বা যারা হচ্ছে আমাদের মা বাবা জ্যাঠা জেঠি, ওরা হচ্ছে ভগবানকে বিশ্বাসী করবে। আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে মডার্ন যুগের ব্যক্তি, আমরা কি করব না, আমরা ভগবানে বিশ্বাসী না। আপনারা এখানে অনেকেই ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, অনেক উচ্চশিক্ষিত আছেন। তো আসলে জাগতিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান, একটা হচ্ছে রেল লাইনের দুইটা পথের মধ্যে, একটা হচ্ছে জাগতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। তো আপনাদের জাগতিক জ্ঞান ছাড়া শুধু আধ্যাত্মিক জ্ঞান দিয়েও কিছু হবে না, বা আধ্যাত্মিক জ্ঞান ছাড়া শুধু জাগতিক জ্ঞান দিয়েও কিছু হবে না। আপনি দেখবেন একটা রেলগাড়ি দুটা লাইনের উপর দিয়ে চলে, একটা লাইনের উপর কোনোদিন চলে না। একটা লাইনের উপর চললে কি হবে, অ্যাক্সিডেন্ট হবে। ঠিক সেরকম আমাদের জীবনটা আধ্যাত্মিকতাও প্রয়োজন, জাগতিকতা প্রয়োজন। আমাদের বিভিন্ন লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি আমাদের যে ভগবান সম্পর্কে, ভগবত ভক্তি সম্পর্কে জ্ঞানে অনেক উন্নত হতে হবে। তো এই ফলস্বরূপ আমরা কি দেখি যে পকেটে টাকার নোট আরামায়া আছে, কিন্তু তারপরে মানুষের এত হতাশ কেন, হতাশ হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, এটা কেন? তাহলে প্রকৃত সুখটা কোথায়? তা আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে আমরা জ্ঞান অর্জনের আমাদের দিকগুলো দেখেছিলাম, জ্ঞান অর্জন করতে পারি কিনা আমাদের চোখের জ্ঞান, চোখের মাধ্যমে আমরা, বা আমাদের কর্ণের মাধ্যমে, আমাদের স্পর্শের মাধ্যমে, এরপর আমরা অনুমানের দ্বারা। তাহলে আমাদের কি প্রত্যক্ষ জ্ঞানের দ্বারা আর অনুমানের দ্বারা আমরা কখনো পূর্ণ জ্ঞান অর্জন করতে পারি না। এতক্ষণ আলোচনা থেকে আমরা এতটুকু বুঝেছি। তাহলে এখানে বলছে অল্প জ্ঞান নিয়ে কোনো মেশিন চালানো সেটা কি হয়, বিপজ্জনক হয়। ভগবান থেকে ভগবান থেকে জগৎ পরিচালনা সম্পর্কে না জেনে যে বৈশ্বিক জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড যে পরিচালনা করা, এটা খুবই বিপজ্জনক। আমরা কোনো একটা জিনিস সম্পর্কে চালাতে জানি না, কিন্তু আমরা যখন ওই জিনিসটা চালানোর চেষ্টা করি, সেটা হচ্ছে বিপজ্জনক। আমরা এখন একটা ভিডিও দেখবো। হ্যাঁ, একটা ভিডিও দেখি আমরা। দেখা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে? কি একজন বলুন, দেখা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ওকে।
তাহলে এখান থেকে কে কি বুঝেছেন? ও মেশিনটা ভালো মতো চালাতে জানে না, মানে এখানে তো একটা লিমিট দেওয়া হয়, ওই রেঞ্জের মধ্যে দৌড়াতে হয়, তো প্রপারলি না জেনে উঠে এখন একবার পড়ে গেছে বা পরে ওইটাই নষ্ট করে ফেলছে। ব্যাস, ওই ওই মেশিন সম্পর্কে তার কি ছিল না, জ্ঞান ছিল না। জ্ঞান না থাকার কারণে সে যখন মেশিনটা পরিচালনা করতে যাচ্ছিল, তখন সে কি হয়েছে, ওটার দ্বারা সে আরো ব্যথা অনুভব করে। মিনিট। আমরা এতটুকু আলোচনা করছিলাম। হুম। তো বলছে যে এই মহাজগৎ, সে একটা সামান্য মেশিন সেটা পরিচালনা করতে না পেরে সে কি করছে, সে ব্যথা অনুভব করছে। তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে মহাজগৎ পরিচালনা, যিনি মেশিন, এই মহাজগৎ একটা মেশিনের মতো, বা এই দেহটা যদি আমরা ধরি, এই দেহটা হচ্ছে একটা মেশিনের মতো। তাহলে এটা যদি পরিচালনা করার জন্য সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা কিভাবে এটা পরিচালনা করতে পারবো? আপনারা দেখবেন আপনাদের ঘরে কোনো ফ্রিজ আসলে বা কোনো টিভি কিনলে, ফ্রিজ বা টিভির সাথে কি দেওয়া হয়, একটা ম্যানুয়াল দেওয়া হয়, একটা ছোট একটা বই দেওয়া হয়। কেন? এটা কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে কতক্ষণ সময় ফ্রিজটা অন করে রাখতে হবে, কতক্ষণ সময় পরে ফ্রিজে জিনিস ঢোকাতে যাবে, সবকিছু ওখানে লেখা থাকে, একটা ম্যানুয়াল দেওয়া হয়। তো এই দেহটা পরিচালনা করার জন্য নিশ্চয়ই একটা ম্যানুয়াল রয়েছে। ম্যানুয়ালটা কি? ওই, আর আমরা যদি সেটা পেয়ে থাকি, এই ম্যানুয়ালটা যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা যে সুখের যে চাবিকাঠি, ওই জিনিসটা আমরা পাবো। আমরা এর আগে বলছিলাম যে সুখ কোথায়, তাহলে টাকা পয়সা এত কিছু থাকার পরে এত ডিপ্রেশন কেন, এত সুখটা পাচ্ছি না কেন, সুখটা কোথায়? ওই সুখ কোথায়, এই প্রশ্নের উত্তর হচ্ছে যখন আমরা ওই ম্যানুয়ালটা পেয়ে যাব, ওই ম্যানুয়ালের উপর ভিত্তি করে যখন আমরা পরিচালনা করব, তখনই আমরা সুখটা পাবো। যখন কোনো যন্ত্র যন্ত্র সম্পর্কে আমাদের অভিজ্ঞতা থাকবে না, তখন আমরা এটা পরিচালনা করতে পারবো না। কিন্তু যখন আমাদের অভিজ্ঞতা থাকবে, ওটার ওটার জন্য একটা ম্যানুয়াল থাকবে, আমরা ওটা দেখবো, ওইভাবে ওটাকে পরিচালনা করব, ওইভাবে ওটাকে চালাবো, তখন ওটা সম্পর্কে আমাদের সঠিক ধারণা চলে আসবে, তখনই আমরা সুখ পাবো। বোঝা গিয়েছে? আমি আরেকটু ক্লিয়ার করি। আমরা কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখছিলাম, যখন কোনো যন্ত্র সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নেই, তখন ওটা আমাদেরকে কি দিবে, কষ্টই দিবে, ওটা আমাদেরকে কি দিবে, দুঃখই দিবে। কিন্তু যখন ওটার একটা ম্যানুয়াল থাকবে, ওটার একটা উম, ওটা পরিচালনা, কিভাবে পরিচালনা করব, এটা একটা জ্ঞান প্রদান করার একটা বই থাকবে, ওটা আমরা ব্যবহার করব, ওটা আমরা দেখব, ওটা থেকে আমরা জ্ঞান অর্জন করব। ও জ্ঞান অর্জন করার পর যখন আমরা যন্ত্রটা সঠিকভাবে পরিচালনা করব, তখনই আমরা ওই যন্ত্র থেকে লাভ উঠাতে পারব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। তো বলছে চারটি ঠুঁটি আমাদেরকে মোহগ্রস্ত করে রাখে। আমরা এতক্ষণ পড়ছিলাম যে চারটি ঠুঁটিগুলো কি কি, আমরা এতক্ষণ বলে পড়ছিলাম। এই চারটা ত্রুটি আমাদেরকে কি করে রাখে, মোহগ্রস্ত করে রাখে। কেন? আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ, আমাদের ইন্দ্রিয়গুলো পরিপূর্ণ নয়। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের চক্ষু, আমাদের কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো পূর্ণাঙ্গ নয়, পরিপূর্ণ নয়, আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ। সেই জন্য কি হয়, তার ফলে আমরা মোহগ্রস্ত হই। আর আমাদের মোহগ্রস্ত হওয়ার কারণে আমাদের কি হয়, আমরা ভুল করি। আমরা যেহেতু মোহগ্রস্ত হই, আমরা ভুল করি। আর আমাদের লুকিয়ে রাখার জন্য আমরা কি করি, প্রতারণা করি। ওকে, এখন আমরা সে হাতির গল্পে চলে যাব। আমি বলছিলাম প্রথমে আপনাদেরকে যে আমরা হাতির গল্পটা অর্ধেক বলছিলাম, যে তারপর হাতির গল্পটা পরে বলবো। আমরা সে হাতির গল্পে চলে যাই। এখানে বলছি কি,
বলছে দেখবো, এক বন্ধু অন্য বন্ধুকে বলছে, দেখ বন্ধু কিভাবে চারটা ত্রুটি সত্য সম্পর্কে আমাদেরকে অন্ধ করে রাখে। যে এই চারটা ত্রুটি আমরা এতক্ষণ পড়ছিলাম, এগুলো আমাদের সত্য সম্পর্কে জানার ক্ষেত্রে অন্ধ করে রাখে। তো অন্য বন্ধু বলছে যে প্রত্যক্ষ অনুমান এবং পরোক্ষ অনুমান, প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণ ছাড়া পূর্ণ সত্য সম্পর্কে জানার আর কোনো কি উপায় আছে যেটি সকল ত্রুটি থেকে মুক্ত? হুম। এখন আমরা ওই 6 বন্ধুর গল্পে যাব, হাতির গল্পে। হাতির গল্পে 6 বন্ধু হাতিকে স্পর্শ করছিল এবং এক একটা ব্যাখ্যা দিচ্ছিল যে হাতি হচ্ছে গাছের মতো, হাতি হচ্ছে লেজের মতো, হাতি হচ্ছে সাপের মতো, হাতি হচ্ছে দেওয়ালের মতো, তাই না? এক একটা ব্যাখ্যা দিচ্ছিল। এখন আপনারা কি কেউ বলতে পারবেন যে এই হাতি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানটা তারা কিভাবে লাভ করবে? আপনারা কেউ কিছু শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন যে হাতি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান ওনারা কিভাবে পাবে? হরে কৃষ্ণ মাতাজি। রাইট, মাধ্যমে যে কিনা হাতিটা সম্পর্কে ওদেরকে ভালোভাবে বুঝাইতে পারবে। ইয়েস, ইয়েস, এমন একজন ব্যক্তি যিনি হাতি সম্পর্কে জানেন বা হাতিকে দেখেছেন, উনি হাতি সম্পর্কে ওনাদেরকে বলতে পারবে যে হাতি হচ্ছে গাছের মতো। তুমি যে বলেছো হাতি গাছের মতো, হাতি লেজের মতো, হাতি সাপের মতো, এগুলো হচ্ছে আংশিক সত্য, এটা পূর্ণাঙ্গ সত্য নয়। হাতি হচ্ছে এগুলো সবগুলোর সমন্বয়ে একটা প্রাণী। মানে হাতি হচ্ছে, হাতির পাটা হচ্ছে গাছের মতো, হাতির লেজটা হচ্ছে দড়ির মতো, হাতির শুঁড়টা হচ্ছে সাপের মতো, হাতির গাটা হচ্ছে দেওয়ালের মতো, কিন্তু হাতি হচ্ছে একটা প্রাণী। তো কোনো একজন বিজ্ঞ ব্যক্তি যখন এটা বলবে ওনাদেরকে, তখনই ওনারা কি করতে পারবেন? উপলব্ধি করতে পারবেন সঠিক জ্ঞানটা। তাহলে এটা কিসের মাধ্যমে? শ্রবণের মাধ্যমে, শোনার মাধ্যমে। আই এম রাইট? এখন আমরা দেখি শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ ভগবদ গীতায় বলছিলেন কৃষ্ণ, এবং পরম্পরা প্রাপ্তি মমিং রাজস্বয়বিদু বলছিলেন কি? একটা শিশু কিভাবে জানবে তার পিতাকে? দুইটা উপায় রয়েছে। একটা শিশু তার পিতাকে সেটা জানার কয়টা উপায় রয়েছে? দুইটা উপায় রয়েছে, আপনারা নোট করতে পারেন চাইলে। একটা উপায় হচ্ছে, উপায়গুলো একটা হচ্ছে আরোহ জ্ঞান। দুইটা জ্ঞানের মাধ্যমে একটা শিশু জানতে পারে। একটা হচ্ছে আরোহ জ্ঞান, সে কি করতে পারে? সে এই পুরা বিশ্বে যারা যাদের পিতা হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে যারা যারা যাদের যাদের পিতা হতে পারেন, এরকম যুবক সম্পন্ন ব্যক্তি, ওনাদেরকে সবাইকে ধরে ওনাদের ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ টেস্ট করার মাধ্যমে সে শনাক্ত করতে পারে। অনেক লং টাইম একটা ব্যাপার যে পৃথিবীতে যদি 700 কোটি ব্যক্তি রয়েছে, তাদের মধ্যে বাদ দেন বাংলাদেশে, ধরুন বাংলাদেশে বাংলাদেশে সবকিছু বাদ দেন, 1 লাখ ব্যক্তি ধরে আমি যাচ্ছি, 1 লাখ ব্যক্তি সবার ডিএনএ টেস্ট করবে, করে পিতাকে সেটা জানবে। অনেক লং টাইম ব্যাপার না? তার সারা জীবন চলে যাবে। এটা হচ্ছে আরোহ জ্ঞান। আর একটা সিম্পল, সে তার মাকে গিয়ে জিজ্ঞেস করবে, মা আমার বাবাকে, তখন তার মা বলবে যে উনি হচ্ছেন তোমার পিতা। এটা হচ্ছে অবরোহ জ্ঞান। এখন আপনারা আমাকে বলুন, আরোহ জ্ঞান নাকি অবরোহ জ্ঞান, কোন জ্ঞানটা সঠিক, মানে কোন পদ্ধতিটা হচ্ছে সুবিধাজনক? সে টেস্ট করে, সে অনেক টেস্ট করে যে জ্ঞান প্রাপ্ত হতো, তার সারা জীবনও লেগে যেতে পারতো, বা সে সিম্পল তার মাকে কে সে জিজ্ঞেস করেছে, মার থেকে সে জানতে পেরেছে, কোনটা সুবিধাজনক? ইয়েস, অবরোহ জ্ঞান। সে তার মায়ের কাছ থেকে জিজ্ঞেস করার 1 সেকেন্ডের মধ্যে সে কি করতে পেরেছে? তার পিতাকে জানতে পেরেছে। তাকে ঘোরাঘুরি করতে হয়নি। তার যে টাইম, অনেক টাইম, যে আরোহ জ্ঞানের মাধ্যমে অনেক সময়, সে সময়টা তার বেঁচে গিয়েছে। তাহলে আমাদের যে বেদ, বেদ হচ্ছে আমাদের মাতা। বেদের মধ্যে সমস্ত কিছু রয়েছে। আপনি চিকিৎসা বিজ্ঞান ধরুন, তারপর হচ্ছে উদ্ভিজ বিজ্ঞান, বিভিন্ন বৈদিক সামগ্রী, মানে সবকিছু হচ্ছে বেদের মধ্যে পাবেন। আপনারা যারা এখানে স্টুডেন্ট আছেন, আর সায়েন্সে আছে, কমার্স আছেন, আর্টস, সমস্ত জ্ঞান এসেছেন বেদ থেকে। বেদকে 4 ভাগে ভাগ করেছেন। আচ্ছা, এটা আমরা পরে যাব। এই বেদ হচ্ছে মাথা, বেদ বেদ হচ্ছে মাথা।
আর ভগবান হচ্ছেন পরম পিতা। তো একটা শিশু যদি তার মা বাবাকে এটা জানতে চায়, অবরাহ জ্ঞান তার মায়ের কাছ থেকে গিয়েছে খুব সহজে জানতে পারে। আর পরম পিতা পরমেশ্বর ভগবানকে যদি আমরা জানতে চাই, বেদকে যদি আমরা মাতা হিসেবে বেদকে যদি আমরা মাতা হিসেবে ভাবি, তাহলে আমরা সে বেদ মাতা থেকে পরম পিতার সন্ধান আমরা ইজিলি লাভ করতে পারবো। বেদ আমাদের কি করে? ভগবত তত্ত্বজ্ঞান প্রদান করে। কেবল সাধারণ জ্ঞানে বেদ সাধারণ জ্ঞানও প্রদান করেন, আর ভগবত তত্ত্বজ্ঞানও প্রদান করেন। বেদের মধ্যে আপনি সমস্ত জ্ঞান পাবেন। জ্যোতিষশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সমস্ত বিজ্ঞান আপনি বেদের মধ্যে পাবেন। যে এই বেদকে বেদকে হচ্ছে আপনার, এই বেদের মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে। আমি ব্যাখ্যা করেছি বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আর এই 4 ভাগে ভাগ করার পর সমস্ত জ্ঞান এই বেদের মধ্যে থেকে আমরা লাভ করতে পারি। তো বেদ মাতা থেকে পরম পিতা সম্পর্কে আমরা জানতে পারি। একদম ইজি, আমরা বেদ মাতা থেকে পরম পিতা সম্পর্কে জানতে পারি। এখন আমরা দেখি যে জ্ঞান অর্জনের বৈদিক প্রক্রিয়া। এখানে নবনীতা মাতাজি, মাতাজি আপনি একটু আমাকে বলুন, আপনি কোথায় পড়াশোনা করেন? আমি আসলে কয়েকজনকেই দেখছি। মাতাজি আপনি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? মাতাজি আমাকে আস্ক করছেন? ইয়েস ইয়েস। আপনি আপনি এখন কি নিয়ে? মাতাজি আমি ডিপার্টমেন্ট অফ ফার্মাসি থেকে ইউএসটিসি তে পড়ছি। হ্যাঁ, হুম। তো আপনি যদি বাসায় পড়াশোনা করেন, বাসায় পড়াশোনা করছেন আপনি, ওখান থেকে আপনি পরীক্ষা দিবেন, আপনার পরীক্ষাটা কি গ্রহণযোগ্য হবে? আপনার ভার্সিটি কি এটা মেনে নিবে? আপনাকে কি করতে হবে? একটা অনুমোদিত কলেজে গিয়ে বা ভার্সিটিতে গিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। আই এম রাইট? হ্যাঁ। তো একটা অনুমোদিত কলেজ, যে একটা অনুমোদিত আমরা আমরা যে সিম্পল, যদি আমরা কেউ এলএলবি নিয়ে পড়াশোনা করতে চাই বা এনিথিং, যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুক, তাকে কি করতে হবে? একটা অনুমোদিত কলেজ বা ভার্সিটি থেকে তাকে পড়াশোনা করতে হবে। সে বলতে পারবে না আমি বাসায় পড়াশোনা করব, আমি বাসা থেকে পরীক্ষা দিব, আমি কোনো কলেজে যাব না, আমি এখান থেকে পরীক্ষা দিব, আমি এখান থেকে পাশ করে যাব। সম্ভব? বা সে বললো যে না, আমি একটা কোচিং সেন্টারে গিয়ে পড়াশোনা করব, আমি ওখানে পরীক্ষা দিব, আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। দিবে সার্টিফিকেট? না, কারণ এটা অনুমোদিত নয়। তাকে একটা অনুমোদিত কলেজ থেকে পড়াশোনা করতে হবে। ওকে? তো শুধু কি অনুমোদিত কলেজ থেকে পড়াশোনা করলে হবে মাতাজি? আপনি শুধু একটা কলেজে গিয়েছেন, পড়াশোনা করেছেন, কোন একটা বিষয়ে আপনি নিজে নিজে, মানে শুধু কলেজে যান আপনি নিজে নিজে, বা একটা ভার্সিটিতে যান আপনি, আপনি নিজে নিজে পড়াশোনা করেন, তাহলে তাহলে কি সম্ভব? আমাদেরকে কি করতে হবে? টিচারের কাছ থেকে কি করতে হবে? শ্রবণ করতে হবে। যিনি আমাদের গুরু বা টিচার, ওনার কাছ থেকে আমাদেরকে শুনতে হবে, ওই সাবজেক্টের বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে একজন অধ্যাপকের কাছ থেকে। এখন আপনি বলছেন যে মাত্রাজি ঠিক আছে, আমি কলেজেও গেলাম, আমি টিচারের কাছ থেকেও শ্রবণ করলাম, পড়লাম, কিন্তু আমার কোনো গ্রন্থ লাগবে না, আমি যে কোনো একটা গ্রন্থ পড়লাম বা যে কোনো একটা বই পড়লাম, আমি এলএলবি পরীক্ষা দিয়ে দিলাম, হবে? হবে না। আপনার সাবজেক্টের জন্য যেটা নির্ধারিত, আপনার টপিকের জন্য যে নির্ধারিত আপনার বই আছে, যেটা কলেজ দ্বারা অনুমোদিত, আপনাকে ওই বই পড়তে হবে। ঠিক আছে? এটাই তো না মাতাজি? ওকে। তাহলে প্রামাণিক। এখন আমি এতক্ষণ বলছিলাম যেটা কলেজের সিস্টেম বা বিভিন্ন ভার্সিটি সিস্টেম, পরম্পরা সিস্টেম একে, যে অনুমোদিত কলেজ মানে পরম্পরা বা সম্প্রদায়ের অনুমোদন অন্তর্ভুক্ত থাকতে হবে। অধ্যাপক মানে হচ্ছে কোন একজন গুরুর নিকট থেকে শ্রবণ করতে হবে। কোন, যেমন আমরা কলেজে যেমন টিচারের নিকট থেকে শ্রবণ করি, কোন একজন গুরুর কাছ থেকে আমাদের শ্রবণ করতে হবে। প্রামাণিক গ্রন্থ আমাদের সাবজেক্ট অনুসারে আমাদের
নির্দিষ্ট কিছু বই নির্ধারিত থাকে, এটা কলেজ থেকে নির্ধারণ করে দেয় বা ভার্সিটি থেকে নির্ধারণ করে দেয়। আমাদের ঠিক সেরকম আমাদের কিছু শাস্ত্র থেকে প্রামাণিক গ্রন্থ নির্ধারণ আছে। ভগবদ গীতা, ভাগবতম, রামায়ণ, মহাভারত, মানে বৈদিক সাহিত্য যে সমস্ত গ্রন্থ রয়েছে। তাহলে এতক্ষণ আমি বলছি যে পরম্পরা পরম্পরা নিয়ে বলছিলাম, পরম্পরা নিয়ে বলছিলাম, তাই না? যে পরম্পরাটা কি, যে পরম্পরা হচ্ছে যেমন ব্রহ্মা। আমি একটু ব্যাখ্যা করে বলি যে আমাদের 4টি সম্প্রদায় রয়েছে: ব্রহ্ম, শিব, রুদ্র এবং কুমার, মানে 4 কুমার, ব্রহ্মা 4 পুত্র। এই 4টা সম্প্রদায়ে যারা অন্তর্ভুক্ত তারাই হচ্ছে এই 4টা সম্প্রদায়ের অন্তর্ভুক্তরাই হচ্ছে কি করতে পারে, ভগবানের পরম্পরায় ধারায় আসে আর কি। তো এই যে 3টে সম্প্রদায়, শ্রী, রুদ্র, কুমার, এই 3টে সম্প্রদায় অ্যাভেলেবেল কম, এটা ভারতের কিছু নির্দিষ্ট জায়গায় অ্যাভেলেবেল। কিন্তু ব্রহ্ম সম্প্রদায় হচ্ছে এটা মানে খুবই বিস্তারিত ব্রহ্ম সম্প্রদায়। তো ব্রহ্মা ব্রহ্মা যখন ভগবানের নাভি পদ্ম থেকে, পদ্মের থেকে যখন ব্রহ্মার জন্ম হয়েছে, ব্রহ্মা বুঝতে পারছে না কি করবে। ব্রহ্মা চারিদিকে যখন দেখছে যে শুধু জল আর জল, আর কিছুই দেখছে না, ব্রহ্মা এখন বুঝতেই পারছে না ব্রহ্মার কি করা উচিত। ব্রহ্মা তখন তার পদ্মের যে দ্বার আছে ওটা দিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও কিছু দেখছে না, কোথাও কিছু দেখতে পাচ্ছে না। তো এখন ব্রহ্মা উনি কি করছেন, উনি বুঝতে পারছেন না উনার কি করা উচিত। তো ব্রহ্মা উনি জলের উপর থেকে শুনছেন তপ, 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 উনি তপ 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 এরকম শব্দ শুনছেন। তো উনি বুঝতে পেরেছেন যে উনার তপস্যা করতে হবে। তখন উনি তপস্যায় বসেছেন। তপস্যা বসার পরে উনি অনেক দীর্ঘদিন যাবত তপস্যা করেছেন। তপস্যা করার পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি ওনার বংশীধ্বনির মাধ্যমে সমস্ত বৈদিক জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছেন। ওকে, ওনার বংশীধ্বনির মাধ্যমে সমস্ত জ্ঞান ব্রহ্মার হৃদয়ে ভগবান প্রকাশিত করেছেন। তিনি ব্রহ্মা হৃদয় আদি কবরে, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক হচ্ছে পরমেশ্বর ভগবান সৃষ্টির প্রথম জীব ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞান প্রদান করেছেন। তো এই ব্রহ্মা থেকে পরম্পরা ধারাটা এসেছে। ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে এই পরম্পরা আস্তে 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 এসেছে যে ব্যাসদেব, যিনি হচ্ছেন ভাগবতম রচনা করেছেন। ব্যাসদেব থেকে শুকদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ, ওনারা এভাবে ধারাবাহিকভাবে এই পরম্পরাটা নেমে এসেছে। এগুলো আমরা ব্যাখ্যা করছি হচ্ছে শব্দ প্রমাণ নিয়ে। সৃষ্টির শুরু থেকে যে গুরু পরম্পরা ধারায় বৈদিক জ্ঞানটা নেমে এসেছে। আমি আবার একটু যদি সারসংক্ষেপে বলতে যাই যে ব্রহ্মা পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। ব্রহ্মা বুঝতে পারছে না কি করবে, তখন সে শুনছে যে তপ, তপ, তপ। তখন সে তপস্যা করেছে, বহু বছর তপস্যা করার পর পরমেশ্বর ভগবান তার বংশীধ্বনির মাধ্যমে সমস্ত বৈদিক জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছেন। ব্রহ্মার থেকে পরম্পরায় ধারায় সেটা নারদ পেয়েছেন, নারদ থেকে ব্যাসদেব পেয়েছেন, ব্যাসদেব থেকে শুকদেব গোস্বামী পেয়েছেন, শুকদেব গোস্বামী থেকে পরীক্ষিত মহারাজ। এভাবে পরম্পরা ধারাটা এগিয়ে 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 আসছে। মানে সৃষ্টির শুরু থেকে গুরু পরম্পরায় ধারায় এই বৈদিক জ্ঞানটা নেমে এসেছে। ব্যাসদেব, ব্যাসদেব হচ্ছেন নারদ মুনির শীর্ষ, ব্যাসদেবের গুরুদেব হচ্ছেন নারদ মুনি। তো ব্যাসদেব কি করেছেন, 5000 বছর পূর্বে ভগবানের সপ্তাবেশ অবতার ছিল ব্যাসদেব কলিযুগের মানুষদের কল্যাণের জন্য বৈদিক শাস্ত্র সমূহ লিপিবদ্ধ করেছেন। তো উনি বিভিন্ন বৈদিক শাস্ত্র লিপিবদ্ধ করেছেন, বেদ করেছেন, বেদ রচনা করেছেন, বেদকে 4 ভাগে খণ্ডিত করেছেন, 4 ভাগকে চারজন ঋষির কাছে স্থানান্তর করেছেন, উনি সমস্ত কিছু বিস্তার করেছেন। তারপরে উনি ওনার হৃদয়ে কি পাচ্ছে না, শান্তি পাচ্ছিল না ব্যাসদেব। তখন উনি মানে খুব বিমর্ষ অবস্থায় উনি বসেছিলেন। তখন ব্যাসদেবের গুরুদেব নারদ মুনি এসেছেন। নারদ মুনি এসে ব্যাসদেবকে বলেছেন যে তুমি যা কিছু রচনা করেছো তা কি করতে পারে না, সাধারণ মানুষরা বুঝতে পারবে না, ভগবান সম্পর্কে আরো বিভ্রান্ত হয়ে যাবে, তুমি শ্রীমদ্ ভাগবতম রচনা করো। তখন ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন এবং উনার হৃদয়ে শান্তি অনুভব অনুভব করেছেন।
ব্যাসদেব সাবর বিভিন্ন শ্রীমদ্ ভাগবতম, বৈদিক শাস্ত্রের বিভিন্ন গ্রন্থসমূহ, ভগবান সম্পর্কিত বিভিন্ন গ্রন্থসমূহ তিনি রচনা করেছেন তার গুরুদেবের আদেশ ক্রমে। তো এই ভাগবত এই বিভিন্ন গ্রন্থ সমূহকে দুই ভাগে ভাগ করা হয়, স্তুতি এবং স্থিতি। যেহেতু যেহেতু বর্তমান সময়ের মানে কলিযুগের মানুষ হচ্ছে মন্দা বুদ্ধি, মানে অল্প আয়ু সম্পূর্ণ মন্দা বুদ্ধি সম্পূর্ণ। ওনারা হচ্ছে আগেকার যুগে যারা মনি ঋষিরা রয়েছেন তারা শুনে শুনে বৈদিক সমূহর যা গ্রন্থগুলি রয়েছেন শুনে শুনে ওনারা স্মৃতিতে রাখতে পারত, শুনে শুনে শ্রবণের মাধ্যমে স্মৃতিতে রাখতে পারতো। কিন্তু যেহেতু কলিযুগের মানুষরা অল্প আয়ু সম্পূর্ণ, মন্দা বুদ্ধি সম্পূর্ণ, তাদের জ্ঞানটা খুবই কম, তাই তাদের জন্য এই সমস্ত গ্রন্থগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এই বৈদিক শাস্ত্রের বৈদিক গ্রন্থগুলো লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা যদি সারসংক্ষেপ দেখি, এতক্ষণ আমরা যা আলোচনা করেছি, আমরা প্রথমে বলেছিলাম অন্ধলোক এবং একজন বিজ্ঞ ব্যক্তির গল্প। তারপর আমরা জ্ঞান অর্জনের 3টি উপায় সম্পর্কে জেনেছিলাম। কে কে বলতে পারবেন জ্ঞান অর্জনের 3টি উপায়? 1 মিনিট, 1 মিনিট, আপনারা বলবেন না, আমি জিজ্ঞেস করব। যারা ভিডিও অফ করে রেখেছেন আপনাদের থেকে জিজ্ঞেস করি, আশা করি আপনারা নোট করেছেন। নিপা মাতাজি, নিপা মাতাজি আপনি আছেন? আনমিউট করে বলুন। হরে কৃষ্ণা। পূজা মাতাজি, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। পূজা মাতাজি আপনি আছেন? আপনারা কি আছেন? যারা ভিডিও অফ করে রেখেছেন আপনারা কি আছেন? সত্যিকার অর্থে ক্লাসের সিস্টেম হচ্ছে ভিডিও অন করে রাখা। মাতাজি, আমি প্রথম থেকে কিছুক্ষণ ক্লাস করতে পারিনি, তো আমি ওকে, বলতে পারতেছি না। তাহলে মাতাজি আপনি ভিডিও ইয়েটা শুনে নিবেন, রেকর্ডিংটা শুনে নিবেন, আমি এটা গ্রুপে দিয়ে দিব। ওকে, রেকর্ডিং আচ্ছা। শুনে একটু নোট করেন। সুমা সরকার মাতাজি, সুমা সরকার। পল্লী রানী দাস, পল্লী রানী দাস। হরে কৃষ্ণ, আপনারা আছেন? বৃষ্টি দাস। আচ্ছা, কে বলতে চান? হ্যান্ড রাইজ করুন। আচ্ছা, হরে কৃষ্ণ মাতাজি। সরি, আমি আসলে আপনি আমাকে ডেকেছিলেন, বুঝতে পারিনি। হ্যাঁ, কে বলছেন? আমি হচ্ছে দীপা সাহা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি, বৃষ্টি দাস। পানি পানি পা। নিপা, নিপা। হ্যাঁ মাতাজি বলুন। মাতাজি আমি আপনার কোশ্চেনটা শুনি নাই মাতাজি, সরি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমি আলোচনা করেছিলাম যে জ্ঞান অর্জনের 3টি উপায়, আপনি বলতে পারবেন জ্ঞান অর্জনের 3টি উপায়? সরি মাতাজি, আমি ওকে, প্রথমের থেকে কোনো ক্লাসটা সমস্যা নেই করতে মাতাজি। পারিনি। ওকে, আপনি এগুলো পরে হলেও নোট করে নিবেন, এগুলো পরীক্ষার জন্য খুবই কার্যকর হবে আর কি। ওকে, আপনি শুনে নিবেন, অন্য কেউ আনসার দিলে আপনি শুনে নেবেন, সমস্যা নেই। দীপা মাতাজি, দীপা মাতাজি আপনি আছেন? হরে কৃষ্ণ মাতাজি, আমি ক্লাসে প্রথম থেকে ছিলাম না, তো এই জন্য শুনিনি। ওকে মাতাজি, ঠিক আছে। দীপু দাস মাতাজি, মাতাজি আমিও ছিলাম না। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা আহ সেই জন্য আমি বলবো ক্লাসের প্রথম থেকে, যেহেতু টাইমটা আগে থেকে গ্রুপে দেওয়া থাকে, মেসেজ দেওয়া থাকে, আপনারা টাইমটা ওভাবে একটু সেটিং করে আপনারা যুক্ত হয়ে যাবেন। কারণ প্রথম দিকে থাকছেন না, গ্যাপ পড়ে যাচ্ছে। আমার অনুরোধ থাকবে আপনারা সঠিক টাইমে একটু যুক্ত হবেন। স্যামসাম, এরকম কোনো মাতাজি আছে না? তাদের নামগুলো, সেই জন্য আমি বলেছি নাম লিখে দিলে ভালো। মাতাজি বলুন, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, এখন হ্যান্ড রেজ করেছেন আপনি? Yes. স্যামসাং,
একজনে হ্যান্ড রেজ করেছিল এখন। মাতাজি বলুন, আপনাদের নামগুলো একটু লিখে দিলে সুবিধা হয়। যেমন বিভু, দুইটা বিভু হয়ে আছে, আমার বুঝছি না যে মোবাইল নাকি এটা কে। তো এই নামগুলো একটু লিখে দিবেন, আপনাদের নামগুলো লিখে দিবেন, সেক্ষেত্রে একটু সুবিধা। যাই হোক, হ্যাঁ, জ্ঞান অর্জনের 3টে উপায় কে বলতে চান? একজন হ্যান্ড রেজ করেছিলেন, আপনারা কে বলতে চান? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, জ্ঞান অর্জন প্রথম হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ ইন্দ্রিয়জাত অনুভূতি যেটা। তারপর দ্বিতীয় হচ্ছে অনুমান প্রমাণ, জল্পনা কল্পনার ভিত্তিতে প্রদত্ত প্রমাণ। তারপর হচ্ছে শব্দ প্রমাণ, যেটা হচ্ছে লাস্টে আলোচনা করছেন, ব্রহ্ম থেকে পরম্পরা ধারা নেমে এসেছে, যেমন নারদ, ব্যাসদেব, তারপর হচ্ছে পরীক্ষিত মহারাজ, এরকম। খুব হরে ক্লিয়ার। কৃষ্ণ। থ্যাংক ইউ মাতাজি। তাহলে প্রত্যক্ষ প্রমাণ, তারপর হচ্ছে অনুমান, আর একটা হচ্ছে শব্দ। কিন্তু সবচেয়ে বেশি আমরা প্রত্যক্ষ আর অনুমান প্রমাণ নিয়ে আলোচনা করেছি, ওখানে অনেকগুলো বিষয় আছে, ত্রুটি আছে। কিন্তু শব্দ প্রমাণ এটা হচ্ছে গুরু পরম্পরায় ধারা নেমে আসে, এবং শব্দ প্রমাণ এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য, আমরা আলোচনা করছিলাম। এরপরে হচ্ছে আমরা আলোচনা করেছি 4টি ত্রুটির ভ্রান্ত জ্ঞানের দিকে ধাবিত করে। তারপর যে বিজ্ঞানের যে গবেষণা, যে ফল, যে কিভাবে যে অসীম দুর্ভোগ বয়ে আনে আমরা আলোচনা করছিলাম। যে মোবাইল ফোন, বিভিন্ন মোটর গাড়ি, তারপর হচ্ছে আপনার যে মেকআপের সামগ্রী আলোচনা বলছিলেন, তারপর হচ্ছে ওষুধ, বিভিন্ন ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক সম্পর্কিত যে ওষুধগুলো আছে এগুলা। তারপর হচ্ছে লাস্ট আলোচনা করেছিলাম যে যথার্থ পূর্ণ জ্ঞান প্রদান করে। আমি লাস্টে একটা পয়েন্ট যোগ করছি, এটা হচ্ছে যেমন আমরা প্রথমে বলেছিলাম যে ভগবানকে দেখার চোখ লাভ। যে আমরা ভগবানকে কিভাবে দেখব? ভগবানকে যে আমি দেখছি না, তাহলে আমি কেন স্বীকার করবো যে ভগবান আছে? তো আমরা এরপর আলোচনা করছি, এখন আলোচনা করছিলাম যে শাস্ত্রীয় দৃষ্টি, মানে শব্দ প্রমাণ, গুরু পরম্পরায় দ্বারা। তো ভগবান, আমরা আমাদের এই জড় চক্ষু দিয়ে আমরা যে আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে, আমরা এগুলো স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছিলাম। আমি বলছিলাম যে আমাদের এই চোখ দিয়ে আমরা আমাদের চোখের ভ্রুকে পর্যন্ত দেখতে পাই না। আমরা আমাদের চোখ দিয়ে আমাদের জড় যে জিনিসগুলো দেখতে পাই না। পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন জড় চক্ষের অতীত, চিন্ময়, সে, উনাকে আমরা কিভাবে দেখতে পাবো এই জড় চক্ষু দিয়ে? তাহলে ভগবানকে আমরা কিভাবে দেখতে পাবো? ভগবানকে দেখার জন্য আমাদের 2টা চোখের উপর নির্ভর করতে হবে। কয়টা চোখের উপর? 2টা চোখের উপর নির্ভর করতে হবে ভগবানকে দেখার জন্য। একটা হচ্ছে শাস্ত্র চক্ষু, আর একটা হচ্ছে দিব্য চক্ষু বা প্রেম চক্ষু। যখন এই জড় চক্ষুকে আমরা শাস্ত্র চক্ষুতে ধাবিত করব, মানে আমরা শাস্ত্র জ্ঞান লাভ করব, শাস্ত্র জ্ঞান যখন আমরা লাভ করে উপলব্ধি করব, তখন ওই জড় চক্ষু শাস্ত্র চক্ষুতে পরিণত হবে। আর ওই শাস্ত্র চক্ষু যখন আমরা শাস্ত্রের জিনিসগুলা পুঙ্খানুপুঙ্খানু ভাবে উপলব্ধি করতে পারবো, তখন তা এক সময় দিব্য চক্ষু বা প্রেম চক্ষে রূপান্তরিত হতে পারবে। যখনই সেটি প্রেম চক্ষে রূপান্তরিত হবে, তখনই আমরা ভগবানকে দর্শন করতে পারবো। একবার, লাস্ট একটা গল্প বলে শেষ করে, একবার ছিল প্রভুপাদের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে ছিল প্রভুপাদ, যখন ছিল প্রভুপাদ ইসকনের প্রচার প্রসারণা বাড়িয়ে দিয়েছেন, খুব বেশি হয়েছিল, এবং আমেরিকার বিভিন্ন সাংবাদিকরা প্রভুপাদের ইন্টারভিউ নিচ্ছিলেন। একজন সাংবাদিক প্রভুপাদকে জিজ্ঞেস করছিলেন যে প্রভুপাদ, আপনি ভগবানকে দেখতে পান? ভগবানকে আপনি দেখেন? তো প্রভুপাদ বলছিল, হ্যাঁ, আমি ভগবানকে দেখতে পাই। তুমি কি দেখতে চাও? তো সাংবাদিক বলছে, না, আমি দেখতে চাই না। মানে উনি ভয় পেয়ে গেছেন, প্রভুপাদের যে মানে কনফিডেন্স, বলছে না, আমি দেখতে চাই না। তো বলছে, হ্যাঁ, তুমি দেখতে চাও না বলে তুমি দেখতে পারো না। তুমি যদি দেখতে চাইতে, তুমি দেখতে পারতে। যেমন আমি যেভাবে দেখতে পাই, আমার শিষ্যরাও ভগবানকে দেখতে পায়। কিসের মাধ্যমে দেখতে পায়? শাস্ত্র চক্ষুর মাধ্যমে দেখতে পায়। তো ভগবানকে দেখার চোখ আমাদের জড়চক্ষু শাস্ত্র চক্ষে রূপান্তরিত করতে হবে শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। এই শাস্ত্র চক্ষের মাধ্যমে আমরা কি চক্ষু লাভ করব? দিব্য চক্ষু লাভ করব, দিব্য চক্ষু বা প্রেম চক্ষু লাভ করব। এই প্রেম চক্ষের মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি ক্লাস শুরুর প্রথমে বলছিলাম যে ভগবানকে কি আদৌ দেখা যায়?
তো আমাদের এই আনসারটা আমরা পেয়েছি যে ভগবানকে দেখা সম্ভব যখনই আমাদের এই জড় চক্ষুকে আমরা শাস্ত্র চক্ষুতে রূপান্তর করে পরবর্তীতে সেটা দিব্য চক্ষু বা প্রেম চক্ষুতে রূপান্তরিত হবে, তখনই আমরা ভগবানকে দেখতে পাবো। ক্লিয়ার? ওকে, মাসিমণিকে নিয়ে দাও একটা। হরে কৃষ্ণ। থাক। আমি আবার- এরপরে হচ্ছে আমাদের তৃতীয় অধিবেশনটা হচ্ছে বা থাক জীবনের দিবা। যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর ব্যবহারিক বৈদিক সমাধান, এ বিষয়ে আমরা আলোচনা করব আগামী হবে সপ্তাহে। রায় দেওয়া। আপনাদের এত কোনো বুঝতে প্রশ্ন, পারতেছি না। কোনো মতামত যদি থাকে আপনারা করতে পারেন। ফোন হয়নি এখনো। কোয়েশ্চেন, কোনো প্রশ্ন, কোনো মতামত? সবগুলো মেয়ে বাচ্চা, মেয়ে বাবু, রেখে দেবো। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। তাহলে ভগবান যার ইচ্ছা ছাড়া একটি ঘাসও নড়ে না, সে পরমেশ্বর ভগবানের সাথে এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সম্পর্ক এবং একটি সুখী জীবন কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করছি আগামী ক্লাসে সবাই নির্ধারিত টাইমে যুক্ত হবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ।